আজকের ক্লাসের আমাদের মুখ্য আলোচনার মধ্যে থাকবে কিওয়ার্ড রিসার্চ। যেহেতু শেষ, সেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চের কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমরা অন পেজ এসইওর দিকে মুভ করব। আর আজকে লাস্ট ক্লাসগুলোতে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে যতটুকু কথা বলেছি, যতটুকু শিখেছি, তার মধ্যে আমরা এইভাবে কিওয়ার্ড রিসার্চ করলে আশা করি হয়ে যাবে। তারপর আজকে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যে জিনিসটা খুব বেশি কাজে দিবে তাদের জন্য যারা নতুন ওয়েবসাইট তৈরি করতেছে তাদের জন্য, কিন্তু যাদের ওয়েবসাইট যথেষ্ট ভারী হয়ে গেছে অলরেডি, তাদের জন্য খুব বেশি কাজে আসবে না। তো এই কিওয়ার্ড রিসার্চের এই যে রেশিওটা, এটা বোঝাইতে ব্যাপারটা হচ্ছে এরকম। কিওয়ার্ড রিসার্চের সময় আমরা যে জিনিসগুলা ফলো করি, সেই জিনিসগুলোর মধ্যে ইম্পর্টেন্স হচ্ছে গুগলে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন। তো আমরা আজকে যদি কিওয়ার্ড গোল্ডেন রেশিও নিয়ে কথা বলি, কিওয়ার্ড গোল্ডেন রেশিওর মেইন যে ব্যাপার, সেটা হচ্ছে আপনাকে এমন একটা কিওয়ার্ড বেছে নিতে হবে যেই কিওয়ার্ডটার সার্চ ভলিউম মোটামুটি 250 এর মধ্যে। এই জন্য যাতে আপনার কম্পিটিশনটা খুবই লো হয়ে যায়, আপনি খুব দ্রুত সময়ের মধ্যে র্যাঙ্কে চলে আসতে পারেন। এখন কথা হচ্ছে, এরকম কিওয়ার্ড খুঁজে বের করা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার। যে কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে 250 এর মধ্যে, খুবই কষ্টকর, আবার খুবই কষ্টকর না। কারণ হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম আপনি নরমালি সার্চ করলে অনেক বেশি পাবেন। আমাদের এইখানে লক্ষ্য রাখতে হবে কিওয়ার্ড সার্চ ভলিউম প্লাস হচ্ছে কিওয়ার্ডের অল ইন টাইটেল রেজাল্ট কেমন দিচ্ছে। মানে আমাদের এখানে কেজিআর ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে অল ইন টাইটেল, এটাকে আমরা ভাগ করব সার্চ ভলিউম দিয়ে। এইটা ভাগ করার পরে যদি আপনার রেজাল্ট, যদি আপনার এর ভাগফল যদি 0.25 হয়, তাহলে বেস্ট। আপনার এই কিওয়ার্ডটা আপনার নতুন যারা সাইট তৈরি করতেছে তাদের জন্য বেস্ট। সার্চ ভলিউম 250 এর মধ্যে হবে, তাহলে বেস্ট হবে। কারণ সার্চ ভলিউম 250 এর উপরে চলে গেলে সেই কিওয়ার্ডের কম্পিটিশন বেড়ে যাবে। কারণ আপনি যখন অল ইন টাইটেল দিয়ে ভাগ করবেন, অল ইন টাইটেলের সাথে ভাগ করবেন, তখন দেখবেন আপনার কম্পিটিশনটা হাই হয়ে যাচ্ছে। এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে, আপনার সার্চ ভলিউম যদি 0.25 এর মধ্যে হয় তাহলে খুব ভালো। 0.25 থেকে যদি 1.0 এর মধ্যে হয়, তাহলে আপনার কম্পিটিশনটা মিডিয়াম, মোটামুটি কাজ করা যাবে, বাট কম্পিটিশন আছে। বাট যদি সেটা 1 ওভার করে 1+ হয়, তাহলে আপনার সেই কিওয়ার্ডের জন্য কাজ করা খুব বেশি ভালো হবে না, এবং সেটা কম্পিটিশন যথেষ্ট টাফ থাকবে। এখন এই জিনিসটা আমরা বের করব কিভাবে? আমরা ওই দিন দেখছিলাম, আমরা যে এই সকল কিওয়ার্ড নিয়ে যে কাজ করছি, এর মাঝখান থেকে যদি আমরা সার্চ করি তাহলে আমরা বুঝতে পারবো। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কেমন, সেটা দেখার জন্য আমাকে যাইতে হবে হচ্ছে, কিওয়ার্ডের অনেকগুলা টুলস আছে যেটাতে বাংলাদেশের রেজাল্ট দেয়। তার মধ্যে একটা হচ্ছে
স্যামরাশ। স্যামরাশে আমরা কিওয়ার্ড অ্যানালাইটিক এর মধ্যে ওভারভিউ, কিওয়ার্ড ওভারভিউ নেব বাংলাদেশের। আমাদের কিওয়ার্ড হচ্ছে এটা। সার্চ ভলিউম দেখাচ্ছে 40। বাংলাদেশের তেমন একটা সার্চ গ্লোবালি সার্চ হয় 4000। তো এইটার সার্চ ভলিউম বাংলাদেশে তেমন একটা নাই। তবে আমরা যদি অন্য কিওয়ার্ড দেখি, আমাদের সার্চ পেজটা ঠিক মতো নাই, আমি পেজটা ঠিক করে নিই। হ্যাঁ, আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমেরিকাতে কাজ করা হয়, তাহলে এর এর সার্চ ভলিউম আমেরিকা, ইউএসএ তে এর সার্চ ভলিউম হচ্ছে 390। বাট আমরা এরকম কিওয়ার্ড খুঁজে বের করবো যেটার সার্চ ভলিউম হবে 250-এর মধ্যে। এর কারণ হচ্ছে, যদি আপনি এই কিওয়ার্ডটা যদি আপনি এর যদি এই সংখ্যাটা নেন, সার্চ ভলিউম হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 390। আর আপনাকে নিতে হবে অল ইন টাইটেল। অল ইন টাইটেলটা আমরা নিব কিভাবে? অল ইন টাইটেল আমরা কোটেশন দিয়ে আটকাই দেব এটাকে, যেহেতু 3 ওয়ার্ড আছে। এর অল ইন টাইটেল রেজাল্ট আছে হচ্ছে 21400। 21400 ওয়েবসাইটের মধ্যে এটা নিয়ে সার্চ করা হয়েছে, লেখালেখি হয়েছে, এরকম টাইটেল আছে 21400। তো আমাদের রেজাল্ট যেটা আসলো, অল ইন টাইটেল রেজাল্ট হচ্ছে 21400। এখন আমাদেরকে 21400-কে আমরা যেভাবে ভাগ করব, আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা অল ইন টাইটেলকে ভাগ দিব সার্চ ভলিউম দিয়ে। অল ইন টাইটেলকে ভাগ করব সার্চ ভলিউম দিয়ে। এখন আমাদের রেজাল্টটা কেমন আসবে? যদি আমাদের রেজাল্টটা 0.25 এর ভিতরে থাকে তাহলে ঠিক আছে, যদি 0.25 এর উপরে যায় তাহলে ঠিক নেই। এখন এইটা দিয়ে একে ভাগ করলে কোনো সময় 0.25 এর ভিতরে আসবে না। অল ইন টাইটেলের রেজাল্ট হয়ে যাচ্ছে বেশি। এখন আমি যদি আপনাকে দেখাই, ধরেন আমার নাম এমডি ইউসুফ মুন্সি, এই কিওয়ার্ডটা হচ্ছে, আমি এই কিওয়ার্ডের উপরে আমি আমার ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করাচ্ছি। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইটের লিংক। উপরে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, এটা আমার ইউটিউব চ্যানেল, এগুলো কিন্তু আমারই সব। এটা আমার রেজাল্ট, এটা আমার রেজাল্ট, এটাও আমার রেজাল্ট। এখানে মানে যে কয়েকটা ওয়েবসাইট এখানে র‍্যাঙ্ক করছে, তার মধ্যে লিঙ্কডইনের 2টা রেজাল্ট বাদে বাকি সব রেজাল্ট কিন্তু আমারই। এখন আমরা এখানে লক্ষ্য করবো সেটা হচ্ছে এটার সমস্যা হচ্ছে এটার সার্চ ভলিউম নাই, কিন্তু এখানে যদি আপনি দেখেন এর রেজাল্ট আছে কিন্তু অনেক বেশি। এটার সার্চ হয় না, কিন্তু এই কিওয়ার্ডকে ব্যবহার করে 4,52,000 রেজাল্ট গুগলের কাছে আছে, যারা এমডি ইউসুফ মুন্সি এই নামের উপরে কাজ করে। এখন এর মধ্যে শুধু এমডি ইউসুফ মুন্সি এরকম কয়েকজন আছে যারা ডিরেক্ট একে টার্গেট করে কাজ করতেছে। যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে হবে হচ্ছে অল ইন টাইটেলে যদি আপনি দেখেন,
অল ইন টাইটেল এখানে দেখাচ্ছে 10টা রেজাল্ট, এইখানে 10টা রেজাল্ট আছে। একে যদি আমরা আটকায় দিই তাহলে হয়তো রেজাল্ট আরো চেঞ্জ হইতে পারে। এখনো 10টা রেজাল্টই শো করতেছে, ঠিকই আছে আমাদের সার্চ করা আগের বারও। তো এইখানে মজার ব্যাপার হচ্ছে 10টা ওয়েবসাইট এরকম আছে যাদের রেজাল্টের মধ্যে আপনার ডিরেক্ট এমডি ইউসুফ মুন্সিকে টার্গেট করে কাজ করতেছে। তার মধ্যে যে 10টা আছে সেই 10টা আমারই রেজাল্ট। এইখানে যারা ব্যবহার করছে অল ইন টাইটেলের মধ্যে এগুলা সবই আমারই রেজাল্ট। সো আমি টার্গেট করছিলাম এটাকে, যে এই কিওয়ার্ডকে যদি আমি পিক করি তাহলে আমি যাইতে পারবো। সাপোজ আপনি যদি এখানে মুন্সিকে উড়ায় দেন, আমি যেভাবে দেখলাম কিওয়ার্ডটা নেওয়ার আগে, যদি আপনি মুন্সিকে উড়ায় দেন তাহলে কিন্তু আপনার কম্পিটিশনটা বেড়ে যাবে। গুগল ফাইজলামি শুরু হয়ে গেছে। দেখেন এখন কিন্তু রেজাল্টটা অনেক বেড়ে গেছে, আর আমি এটা থেকে মুভ করে চলে আসার কারণ হচ্ছে মোহাম্মদ ইউসুফ। এই বান্দা ওয়ার্ল্ডের একজন বড় মাপের সেলিব্রিটি, এর সাথে ফাইটে আসা ঠিক হবে না। আমি আপনাদেরকে আগে যেটা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা কিওয়ার্ড পিক করার সময় অবশ্যই দেখবো যে কোন কিওয়ার্ডের কেমন অবস্থা। দেখেন যদিও এর কিন্তু সার্চ ভলিউম নাই, কিন্তু এটার সার্চ ভলিউম নাই, কিন্তু এটা আমেরিকাতে, এটার সার্চ ভলিউম নাই। বাট আপনি লক্ষ্য করলে দেবেন এখানে মোহাম্মদ ইউসুফ র্যাঙ্ক করতেছে। আমি যদি এমডি ইউসুফ নিয়ে ফাইটে আসি তাহলে আমার জন্য কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে, কারণ গুগল কখনোই চাইবে না যে একজন বড় মাপের সেলিব্রিটি থাকতে আপনাকে শো করে, কারণ সে ভাবে যে ইউসুফ, মোহাম্মদ ইউসুফ মানে ক্রিকেটার ইউসুফ, কিংবা ইউসুফ পাঠান, কিংবা অন্য কেউ যাদের নামের সাথে ইউসুফ আছে সে তাদেরকে টার্গেট করার চেষ্টা করবে। এই কারণে তখন আমি আমার কিওয়ার্ডকে ভেঙে আমার উপরে নিয়ে আসলাম। ঠিক সেই রকম আমরা যখন গোল্ডেন রেশিও নিয়ে কাজ করব সেই সময় আমরা কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করব যেন আমাদের কম্পিটিশন কম থাকে। কম্পিটিশন কম করার জন্য আমাদের কিওয়ার্ডের সার্চ ভলিউম 250, আর অল ইন টাইটেল রেজাল্ট 250 এর অল ইন টাইটেল রেজাল্টটা যেন কম থাকে। অল ইন টাইটেল রেজাল্ট যদি কম থাকে তাহলে আপনার র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে, কারণ তখন আপনার কম্পিটিশনটা কমে যাবে। লাইক সিস্টেমটা যদি এরকম হয়, যদি আপনার সার্চ ভলিউম 100, আপনার সার্চ ভলিউম থাকে 100 আর অল ইন টাইটেলের রেজাল্ট 250, তাহলে কিন্তু আপনার ভাগ করলে 0.25 এর মধ্যে আসবে। এখন কথা হচ্ছে আপনি এই রেশিও তখনই মিলাইতে পারবেন যদি আপনার সার্চ ভলিউমটা 250 এর মধ্যে থাকে। কারণ যদি আপনার সার্চ ভলিউম 250 এর মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার আপনি এই রেশিওতে মিলাইতে পারবেন। মিলবে, অবশ্যই মিলবে, কেন মিলবে না, অবশ্যই মিলবে, কিন্তু তখন আপনার কম্পিটিশনটা বেশি হয়ে যাবে। লাইক মিলবে কিভাবে, আপনি একটা কিওয়ার্ড পিক করলেন, সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম লাইক কত, 10,000, সার্চ ভলিউম হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 10,000, আর অল ইন টাইটেল রেজাল্ট মনে করেন 2500। এইবার যদি আপনি ভাগ করেন তাহলেও কিন্তু এরকমই রেজাল্ট আসবে, কিন্তু কম্পিটিশনটা হয়ে দাঁড়াবে অনেক বেশি। কারণ অল ইন টাইটেলে যদি 2500 রেজাল্ট থাকে তার মানে আপনার কম্পিটিশনটা কিন্তু ওই 2500 লোকের সাথে, যারা অল টাইটেলের মধ্যে ওই ওই কিওয়ার্ডটাকে ব্যবহার করতেছে তারা কিন্তু আপনার কম্পিটিটর। সো আমরা যখন কিওয়ার্ড নিব, আমরা যে লিস্টটা বানাই, আমরা ওই লিস্টের সময়, লিস্ট বানানোর সময়, কিওয়ার্ড পিক করার জন্য যে লিস্টটা বানাই, ওই লিস্ট বানানোর সময় আমরা অল ইন টাইটেল আর সার্চ ভলিউম এরকম নিব যেটার সার্চ ভলিউম 250 এর মধ্যে। এই কিওয়ার্ডের আপনার গোল্ডেন রেশিও বের করার জন্য আমরা এই যখন শুধু গোল্ডেন রেশিও নিয়ে কাজ করব তখন আমরা এই জিনিসটার দিকে খেয়াল রাখবো যেন আমাদের সার্চ ভলিউমটা
250-এর মধ্যে থাকে, কারণ 250-কে ওভার করলে আপনি আর কম্পিটিশনে টিকতে পারবেন না। আমি কি বোঝাইতে পারছি? এটা নতুনদের জন্য কাজ করবে, কারণ আপনার যদি সার্চ ভলিউম হয় মনে করেন 250, আপনার কম্পিটিশনে আসবে সর্বোচ্চ অল ইন টাইটেলের লোক আসতে পারে যদি 25 হয়। যদি আপনার রেজাল্ট 25 হয়, 0.25 হয়, তাহলে আপনার সর্বোচ্চ কম্পিটিশন থাকবে সর্বোচ্চ আই থিঙ্ক 62 এর আশপাশে। 62টার রেজাল্ট যদি থাকে গুগলে, তার মানে ওটার সাথে কম্পিটিশনে আসা কোনো ব্যাপার না। 62 জনের মধ্যে একজন হওয়া কোনো ব্যাপার না, কিন্তু আপনার যখন 2000-3000 এর সাথে কম্পিটিশনে চলে আসবে, তখন কিন্তু ব্যাপারটা হাই হয়ে যাবে। সো আমরা যে কিওয়ার্ড গোল্ডেন রেশিওর মধ্যে নিয়ে আসতে চেষ্টা করবো, যে হ্যাঁ এই কিওয়ার্ড আমি খুব দ্রুত র্যাঙ্ক করতে চাচ্ছি, সেটা ট্রাফিক কম আসুক, কিন্তু আমি ছোট ছোট কোনো কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করতে চাচ্ছি। কারণ একটা ইন্ডাস্ট্রিতে অনেকগুলা কিওয়ার্ড থাকে। আপনি যদি ই কমার্স নিয়ে কাজ করেন, আপনার ই কমার্স ইন্ডাস্ট্রির ভিতরে কিন্তু কিওয়ার্ড থাকবে অনেক, অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে। আবার যদি একটা পার্টিকুলার কোনো প্রোডাক্টেও আসেন, সাপোজ মনে করেন আমাদের এসান ভাই যেমন বলছিল ওম্যান ড্রেসের মধ্যে কিন্তু আলাদা আলাদা অনেকগুলা সাইড আছে, যেগুলা নিয়ে আপনি কাজ করে আলাদা আলাদা ভাবে র্যাঙ্ক করতে পারবেন। আপনি ডিরেক্ট ওম্যান ড্রেসে না আইসা আপনি মানে আলাদা আলাদা ভাবে ওড়না আলাদা ভাবে আপনি থ্রি পিস, যদি আমি লেডিস প্রোডাক্টের ভালো নাম জানি না, তো আপনি আলাদা আলাদা ভাবে প্রোডাক্ট গুলো মার্ক করে ওই প্রোডাক্টের উপরে আপনি র্যাঙ্ক করলেন, তাহলে আপনার দেখা যাবে মেইন প্রোডাক্টে, মেইন যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে না আসলেও আপনি অন্যান্য অন্যান্য সাইট কিওয়ার্ডে আপনার সবগুলা প্রোডাক্টে কিন্তু আপনি র্যাঙ্ক করতেছেন। ডিরেক্ট আপনাকে ক্যামেরায় আসার, ক্যামেরাতে র্যাঙ্ক করার দরকার নেই। আপনি ডিএসএলআর ক্যামেরাতে র্যাঙ্ক করেন, আপনি ক্যানন ক্যামেরাতে র্যাঙ্ক করেন, আপনি নিকনে র্যাঙ্ক করেন, প্যানাসোনিকে র্যাঙ্ক করেন, 5টা-10টা কিওয়ার্ডে র্যাঙ্ক করেন, 5টা-10টা ক্যামেরার রিলেটেড কিওয়ার্ডে র্যাঙ্ক করেন, যে ধরনের ক্যামেরা মার্কেটে অ্যাভেলেবল, তাহলে কিন্তু আপনাকে ডিরেক্ট ক্যামেরায় আসার প্রয়োজন হচ্ছে না। কিন্তু আপনি ছোট ছোট টার্গেটেড আপনার প্রোডাক্টকে টার্গেট করে কিওয়ার্ড রিসার্চ করে আপনি কিন্তু র্যাঙ্কে চলে আসতে পারতেছেন। এখন এই কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা বের করার কারণ হচ্ছে যারা নতুন তাদের জন্য, যে সার্চ ভলিউম কমাবে। 250 সার্চ ভলিউম কিন্তু বেশি না। একটা ওয়েবসাইটে সারা মাসে 250 জন একটা কিওয়ার্ডের উপরে সার্চ করে। তার মানে আপনি যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক পান, তাহলে আপনি পার মান্থ 250 এর মাঝখান থেকে 250টা যেহেতু সার্চ হয়, তার মানে 250 জন লোক মুভ করে, ওয়েবসাইটে মুভ করে। যদি আপনি র্যাঙ্ক করেন, তাহলে এখান থেকে দেখা যাবে আপনার ওয়েবসাইটকে ছেড়ে দিবে 50 জন, আপনি 200 জনকে আপনার ট্রাফিক হিসেবে পেতে পারেন। কিন্তু এক মাসে 200 ট্রাফিক, এটা কিন্তু খুব বড় কিছু না। এটা হচ্ছে ছোট ছোট যেসব কিওয়ার্ডে আপনার আসা প্রয়োজন, আপনি বড় কিওয়ার্ডে আসতে পারতেছেন না, তখন আপনি এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করবেন যেন আপনি আসতে পারেন। এই কিওয়ার্ড ব্যবহার করার সময় আমরা লক্ষ্য রাখবো আমাদের সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল এটার রেশিও রেজাল্ট যেন 0.25 হয়, তাহলে ভালো। 0.25 এবং 25 থেকে নিচে, 0.25 এবং 0.25 থেকে নিচে হলে ভালো হবে, কিন্তু 1-এর অধিক না। রেজাল্ট যেন 1-এর অধিক না হয়। আর 1-এর অধিক হইলে সেটা মানে হাই কম্পিটিটিভ হয়ে যাবে, সেটা রেজাল্ট ভালো হবে না। আপনি যেভাবে টার্গেট করতেছেন নতুন ওয়েবসাইট হিসেবে, সেভাবে ভালো হবে না। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের লাস্ট আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও নিয়ে। এটা নিয়ে আপাতত এতটুকুই। আমরা অবশ্যই এটা প্র্যাকটিস করে দেখব যে আসলে আমরা এরকম কিওয়ার্ড বের করতে পারি কিনা। আমি জানি না আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা, তবে যদি আমরা নরমালি দ্রুত সময়ের মধ্যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাই কোনো কিওয়ার্ডে, তাহলে আমাদেরকে অবশ্যই এই ধরনের কিওয়ার্ডই নিতে হবে যেটার কম্পিটিশন লো। কম্পিটিশন লো বের করার জন্য এটা সবচেয়ে ভালো একটা মানে সিস্টেম। এটা ভালো একটা সিস্টেম যেটার মাধ্যমে আপনি দ্রুত র্যাঙ্ক করতে পারবেন, কারণ এখানে সেইভাবেই কিওয়ার্ডটা পিক করা হয় যেটার কম্পিটিশন নাই। মাত্র 250 আপনার সার্চ ভলিউম হবে। 250 সার্চ ভলিউম হলে অবশ্যই এই কিওয়ার্ড নিয়ে বেশি লোক কাজ করবে না, তাদের অল ইন টাইটেল রেজাল্ট কমে যাবে। তার মানে আপনার কম্পিটিশন কম লোকের সাথে হচ্ছে। যদি রেজাল্ট এসে দাঁড়ায় 0.25, তাহলে আপনার সর্বোচ্চ কম্পিটিশন হবে মানে 60 থেকে 65 জন লোকের সাথে। এর থেকে বেশি লোকের সাথে আপনার কম্পিটিশন হবে না। যদি 25
0.25 রেজাল্ট আসে, আপনার ক্যালকুলেশন রেশিও যদি আসে 0.25। সো আমরা তো এটা প্র্যাকটিক্যালি রিসার্চ করে দেখাইতে গেলে আমাকে আবার অনেকগুলা কিওয়ার্ড নিতে হবে, নিয়ে সেখান থেকে বেছে বের করতে হবে যে কোনটাতে আসলে 0.25 বা 0.25 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে আমাকে অনেকগুলা কিওয়ার্ড নিয়ে সেটা থেকে বের করে দেখাইতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না। যদি আপনারা প্র্যাকটিস করেন, যদি আপনারা খুঁজে না পান, আমি অবশ্যই এটাকে প্র্যাকটিক্যালি দেখাই দিব যে হ্যাঁ আমি খুঁজে বের করে দেখাই দিব। লাইক যেরকম আমি আমার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড খুঁজে বের করে প্র্যাকটিক্যালি দেখালাম যে আসলে এইসব কিওয়ার্ডের উপরে কম্পিটিশন কম, সেম এটারও যদি আপনারা খুঁজে না পান তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, আমি প্র্যাকটিক্যালি এটার রেজাল্ট দেখানোর চেষ্টা করব। আমাদের কিওয়ার্ড নিয়ে মোটামুটি আমরা শেষের দিকে আছি। কিওয়ার্ডের যদি কেউ পেইড ভার্সন ইউজ করেন, যদি কোনো পেইড টুল ইউজ করেন, তাহলে এইখান থেকে এই কিওয়ার্ড গুলা, এই টুলস গুলা ইউজ করতে পারেন, বেস্ট হবে। যদিও অনেক ব্যয়বহুল। আমাদের দেশে যারা নর্মালি অর্গানিক রিসার্চ করে, অর্গানিক রেজাল্টে আসে, তারা মানে বাংলাদেশে নর্মালি এসইও ওই লেভেলের মানে পেইড টুল ব্যবহার করে কাজ করা হয় না বাংলাদেশের জন্য। যারা পেইড টুল ব্যবহার করে তারা সবাই ফ্রিল্যান্সার, তারা দেশের বাইরের কাজ করার জন্য এই ধরনের টুলস ব্যবহার করে। প্লাস যারা ব্যবহার করে তারা দেশের কোনো ক্লায়েন্টের জন্য করলেও পারে, নিজের জন্য করা। যদি তারা করেও থাকে ব্যবহার দেশের জন্য, তারা কোনো ফ্রিল্যান্সারকে যখন কাজ দেয়, ওই ফ্রিল্যান্সারটা এই টুলস গুলা ব্যবহার করে। টুলস গুলা যথেষ্ট ব্যয়বহুল। তারপরেও যদি আপনারা ব্যবহার করতে চান, পেইড টুলস অনেক পাবেন, তার মাঝখান থেকে আমি বলবো এই প্রথম সিরিয়ালের 4টা, এর মাঝখান থেকে মিনিমাম 2টা ব্যবহার করতে হবে। ফ্রি টুল তো আমি আপনাকে অনেকগুলা ফ্রি টুলের ব্যবহার দেখালাম, পেইড টুলও কিন্তু এক এক কাজের জন্য বেস্ট। সব কম্পিটিটর অ্যানালাইজ করার জন্য বেস্ট। তারপরে আপনার কিওয়ার্ড টুল, এটা কিওয়ার্ড টুল ডট আইও, এটা আপনার কিওয়ার্ড খুঁজে বের কর, কিওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য বেস্ট। তো এক এক ধরনের কাজ করে। তো আপনি এই 4টার মাঝখান থেকে যে কোনো 2টা যদি আপনি নেন, স্যামরাসও যথেষ্ট ভালো কম্পিউটার অ্যানালাইজ করার জন্য। এখান থেকে আপনি যে কোনো 2টা টুল যদি নেন, তার মধ্যে একটা টুল রাখবেন অবশ্যই ফিক্সড, সেটা হচ্ছে অ্যাশাপ। এই টুলসটা আপনি ফিক্সড রেখে এখান থেকে অন্য আরো একটা টুল নিতে পারেন। আর আমি এই এইখান থেকে যে কোনো 2টা টুলের ব্যবহার দেখাবো, একটু সময় লাগবে। তারপরে আমরা কিওয়ার্ডের যে, আমি এখানে এক্সেল শিটের যে ছবিটা দিয়ে রাখছি, আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় অবশ্যই এই ডাটাগুলো আমরা কালেক্ট করবো, তা না হলে কিন্তু আমরা সঠিকভাবে আমাদের সঠিক কিওয়ার্ডটা নিতে পারবো। আমরা যদি নর্মালি চোখের দেখা দেখে কিওয়ার্ড নিয়ে যাই, কিংবা আমাদের কোনো বায়ারকে, কোনো ক্লায়েন্টকে যদি এই ধরনের মানে চোখের দেখা কোনো কিওয়ার্ড প্রোভাইড করি, তাহলে কিন্তু সার্ভিসটা ভালো হবে। অবশ্যই আমরা এই ডাটাগুলো আমাদের ক্লায়েন্টকে দিব, কিংবা নিজের প্রয়োজন হলেও এই ধরনের ডাটা আমাদের লাগবে কিওয়ার্ডের ভালো রেজাল্ট পাওয়ার জন্য। আপনার যে কিওয়ার্ডটা নিচ্ছেন সেই কিওয়ার্ডের বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এগুলা দেখে কম্পিটিশন অ্যানালাইজ করে তারপরে আপনাকে কিওয়ার্ডটা নিতে হবে। আর এই শীটটা দেওয়ার মূল কারণ হচ্ছে, যারা মানে ক্লায়েন্টের কাজ করে, যারা মানে কোনো মার্কেট প্লেসে কাজ করে, তাদের অনেক বড় একটা প্রবলেম হচ্ছে ওয়ার্ক প্রুফ দেওয়া। ওয়ার্ক প্রুফ জমা দেওয়াটা অনেক টাফ হয়ে যায়। এটা ওয়ার্ক প্রুফ জমা দেওয়ার জন্য বানানো অ্যাকচুয়ালি আমার, যে আমি যখন কোনো কিওয়ার্ড রিসার্চের উপরে কোনো ক্লায়েন্টের কাজ করি, তাকে আমি এই ধরনের ডাটা প্রোভাইড করি। কিন্তু এর মাঝখান থেকে অনেক ডাটা কিন্তু থাকে না তার মানে আমার কাজের প্রাইজের উপরে। কারণ এখানে নর্মালি বেসিক যারা কম মানে ফাইবারেই তো কাজ করা, আমার ফাইবারে 3টা ধাপে কাজ হয়, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো এইখানে যতগুলা ডাটা দেওয়া আছে, এতগুলা ডাটা বেসিকে দেওয়া হয় না, আবার স্ট্যান্ডার্ডেও দেওয়া হয় না। এই ডাটাগুলো সব প্রিমিয়ামের জন্য। আপনি বেসিকে মান্থলি সার্চ ভলিউম, ডিফিকাল্টি দিলেন, আর হচ্ছে তো আমরা এখন পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলা ছিল কিওয়ার্ডের উপরে। আশা করি আমাদের সবার কিওয়ার্ড বুঝতে কোনো সমস্যা নেই, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব সেটা বুঝতে কোনো সমস্যা নেই। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সব ধরনের হেল্প করতে রেডি আছি। আমরা আজ থেকে মুভ করব নেক্সট ক্লাসে।
অন পেজ অপটিমাইজেশনের উপরে। আমরা যখন একটা ওয়েবসাইটের জন্য নিশ সিলেক্ট করলাম যে আমরা কোন নিশের উপরে আমাদের ওয়েবসাইট তৈরি করতেছি, নিশ সিলেক্ট করার পরে সেই নিশ রিলেটেড, লাইক মনে করেন আমরা এহসান ভাই যেহেতু একটা টপিক সামনে উপস্থাপন করতে বারবার ওটাই মনে আসতেছে, কথা হচ্ছে আমরা সাপোজ আমরা নিশ সিলেক্ট করলাম ওম্যান ড্রেস, ওম্যান ড্রেসের আমরা আমাদের নিশ, আমরা এই নিশের উপরে কাজ করব। এখন এই নিশে আমরা নিশ সিলেক্ট করার পরে প্রথম কাজ হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করে আমরা 5টা কিওয়ার্ড নিলাম, 5 টাইপের 5টা ক্যাটাগরির ড্রেসের উপরে, ওম্যানের 5টা ক্যাটাগরির, মহিলাদের 5টা ক্যাটাগরির ড্রেসের উপরে আমরা 5টা থেকে 7টা কিওয়ার্ড রিসার্চ করলাম। এইবার এই 5টা 7টা কিওয়ার্ডের উপরে আমরা 4 থেকে 5টা কন্টেন্ট দিব আমাদের ওয়েবসাইটে। এইভাবে কাজ স্টার্ট হয়, ধাপে ধাপে আগাবে। আপনি যে 4-5টাই দিবেন তা না, স্টেপ বাই স্টেপ আগাবে। তবে অন পেজ এসইও স্টার্ট করার আগে আপনার ওয়েবসাইটে মিনিমাম 3টা আর্টিকেল পাবলিশ থাকতে হবে। মানে আপনি যখন অন পেজ এসইও তে ঢুকতেছেন তখন আপনাকে মিনিমাম 3টা আর্টিকেল আপনার ওয়েবসাইটে দিয়ে তারপরে আপনি স্টার্ট করবেন, গুগলের সাথে কাজ কারবার শুরু হবে। তো আমরা অন পেজ এসইওর মধ্যে, অন পেজ অপটিমাইজেশনের মধ্যে যে সকল কথা আমাদের সামনে আসবে, যে সকল কাজ আমরা করব, এখানে আমি লিখছি মেক অ্যাট লিস্ট 3 আর্টিকেল রেডি বিফোর ইউ স্টার্ট। তারপর লিখছি কমপ্লিট বেসিক অপটিমাইজেশন, মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল, পারমালিঙ্ক। 3টা আমরা পাবলিশ 3 আর্টিকেল উইথ প্রপার অপটিমাইজেশন। আমরা 3টা আর্টিকেল অবশ্যই কমপ্লিট অপটিমাইজেশন করব। ফাইনালি তো আমরা 3টা আর্টিকেল রেডি করব। আমরা 3টা আর্টিকেল যখন প্রপার অপটিমাইজ হবে, দেখেন আমাদের আর্টিকেল যখন 3টা একদম কমপ্লিট অপটিমাইজ হবে, তারপরে আমরা হাত দিব হচ্ছে গুগল সার্চ কনসোলের উপরে। গুগল সার্চ কনসোল বা ওয়েব মাস্টার, সার্চ কনসোলকে আগে ওয়েব মাস্টার বলা হতো, পরে গুগল সেটার নাম চেঞ্জ করে সার্চ কনসোল করছে। আমরা গুগল সার্চ কনসোল প্লাস বিং সার্চ কনসোল এইগুলা নিয়ে কাজ করব। তারপরে আমরা ব্যাকলিংকস নিয়ে কাজ করব। তারপরে সাইড ম্যাপ নিয়ে কাজ করব। সাইড ম্যাপ কিভাবে কাজ করে আমরা সবকিছুই প্র্যাকটিক্যালি সামনে পেয়ে যাব। তারপরে গুগল অ্যানালাইটিক কিভাবে ব্যবহার করব, ডিজেবল লিংক, robot.txt, এই যে জিনিসগুলা, রিডাইরেকশন, ক্যানোনিয়াল ইউআরএল, তারপরে আপনার এই যে স্টেপ গুলো আমরা কাজ করব, এই স্টেপ গুলাই আমাদের সামনে অন পেজ এসইও তে আসবে। জাস্ট আমরা বেসিক একটা গাইডলাইন নিলাম যে আমাদের অন পেজ এসইও এর মধ্যে কোন কোন জিনিস থাকতেছে, আমরা অন পেজ এসইও এর মধ্যে কোন জিনিসগুলা পাচ্ছি সেটার আমরা একটা ধারণা নিলাম। তো এটা কোনটা কিভাবে কাজ করে, আমাদের কন্টেন্টের অপটিমাইজেশন কিভাবে করব আমরা প্র্যাকটিক্যালি পেয়ে যাব। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি যখন কন্টেন্ট দিবেন, কন্টেন্ট দেওয়ার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে কন্টেন্টটা দিতে চাচ্ছেন সেই কন্টেন্টটা আপনি লিখবেন নাকি আপনি কাউকে দিয়ে লেখায় নেবেন, আপনি নিজে লিখবেন নাকি লেখায় নেবেন, নাকি অন্য কোনো ওয়েতে আপনি কন্টেন্ট ডুপ্লিকেট করবেন কিংবা রিরাইট করবেন, সেটা আপনাকে বুঝতে হবে। কারণ বর্তমান গুগলের যতগুলো অ্যালগোরিদমের আপডেট আসছে, পান্ডা হোক, পেঙ্গুইন হোক, যতগুলো আপডেটস আছে গুগলের, এই আপডেট গুলার মধ্যে ফাইনাল আপডেটে গুগল সবচেয়ে বেশি ফোকাস করতেছে কন্টেন্টের উপরে। অনেক ওয়েবসাইট আপনি এরকম পাবেন যাদের বিএপিএ ব্যাকলিংকস অনেক ভালো, তারপরও তারা ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করতেছে না। ফার্স্ট পজিশনে কোন একটা মনে করেন একটু কম বিএপিএ আছে, কম স্ট্রং, এরকম ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে। এর কারণ কিন্তু কন্টেন্টই। একটা ভালো কন্টেন্ট আপনার র্যাঙ্ক করার জন্য যথেষ্ট ভূমিকা রাখে। সো আপনি যখনই কন্টেন্ট লিখবেন তখনই আপনাকে যে টপিকের উপরে কন্টেন্ট লিখতেছেন সেটার সঠিক ধারণা নিয়ে
কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট লেখার জন্য আমি এখানে কিছু কথা বলে রাখছি যে আপনি যদি নিজে কন্টেন্ট লিখতে চান তাহলে আপনাকে আগে আদার্স কন্টেন্ট পড়তে হবে। ওই এই রিলেটেড অন্যরা যে কন্টেন্ট গুলা দিয়ে রাখছে আপনি অন্যদের কিছু কন্টেন্ট চেক করেন, পড়েন, কিছু কন্টেন্ট পড়ার পরে সেখান থেকে নলেজ নেন। নলেজ নেওয়ার পরে আপনি একটা নোট তৈরি করেন, তারপরে আপনি নিজে লেখেন। অনেকেই আমরা কন্টেন্ট লিখতে ভয় পাই বা কন্টেন্ট লিখি না। পার্সোনালি আমার নিজেরও কন্টেন্ট লিখতে ভালো লাগে না। তারপর যখন আমার প্রয়োজন হয়, কন্টেন্ট লেখার যখন প্রয়োজন হয়, তখন আমি এই পন্থাই ফলো করি। কারণ ফ্রিল্যান্সারদের মধ্যে যারা কন্টেন্ট রাইট করে তাদের কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে, তাদের প্রাইস কিন্তু কম না, অনেক টাকায় কন্টেন্ট লেখে তারা। আর কন্টেন্ট যত ওয়ার্ড বেশি হবে তত কন্টেন্টের প্রাইস বাড়বে। এখন আপনি যদি নিজে লিখতে চান তাহলে আপনি এই স্টেপ ফলো করে নিজে কন্টেন্ট লিখতে পারেন। না হলে আপনি আপনার কোনো ফ্রিল্যান্সার হায়ার করে কন্টেন্ট লিখাই নিতে পারেন। যেমন আমি একটা নর্মালি কথা বলি, আমার ওয়েবসাইটটা যদি আপনি দেখেন তাহলে আপনি যে কোনো লোক বুঝতে পারবে এটা কোনো মানে বাঙালিয়ানা ইংলিশ হয়ে গেছে। আমার ওয়েবসাইটটা এত সহজ ইংলিশে লেখা, সহজ ইংরেজি ভাষায় লেখা যে মানে কোনো হার্ড কোনো ইংলিশ ওয়ার্ড ব্যবহারই করা হয় না। তো আমার ওয়েবসাইটটা যদি বাইরের কান্ট্রির কোনো লোক দেখে তাহলে সে নর্মালি বুঝতে পারবে যে সেটা মানে এরকম কোনো লোক লিখছে যে সে ইংলিশ ভাষী না। তো আপনার যে কন্টেন্টটা আপনি পাবলিশ করতেছেন সেই কন্টেন্টটা কারা দেখবে, কারা পড়বে, তাদেরকে টার্গেট করে আপনাকে লিখতে হবে। এখন বাংলাদেশের অনেকেই ওই যে যে দেশকে আপনি টার্গেট করতেছেন, লাইক আমি বাংলাদেশকে টার্গেট করে আমি বাংলাদেশের মানুষ পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে এমন ওয়ার্ড ব্যবহার করে সহজ ভাষায় আমি আমার ওয়েবসাইটে লেখার চেষ্টা করছি যে কোনো বাংলাদেশি বা যারা ইংলিশ ভাষী না এরকম কোন লোক যেন আমার ওয়েবসাইট দেখলে সুন্দরভাবে বুঝতে পারে যে আমি আসলে এখানে কি লিখছি, কি বোঝানোর চেষ্টা করছি। এবং যারা ইংলিশ ভাষী লোক তারা তো নর্মালি বুঝতে পারবেই, কিন্তু তারা পাশাপাশি এটাও বুঝতে পারতেছে যে হ্যাঁ এটা কোনো ইংলিশ ভাষী কোনো লোকের লেখা না, এটা এমন একজন লিখছে যে সে ইংলিশ ভাষী না। কিন্তু যদি আপনার কন্টেন্টের টার্গেটেড ভিজিটরই এরকম হয় যে সে ইংলিশ ভাষী, আপনি ইউএসএ কে টার্গেট করে কন্টেন্ট লিখতেছেন কিংবা ইউকে কে টার্গেট করে কন্টেন্ট লিখতেছেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা ওই লেভেলের হওয়া উচিত। যেহেতু আমি বাংলাদেশকে টার্গেট করে লিখছি কিংবা আশপাশের কান্ট্রি লাইক ইন্ডিয়া, পাকিস্তান এইরকম কান্ট্রিকে টার্গেট করে লিখছি, সেই কারণে আমার ওয়েবসাইটের ইংলিশ কিন্তু ইংরেজি শব্দ আমার ওয়েবসাইটের কন্টেন্ট কিন্তু খুবই সহজ ইংরেজি ভাষায় লেখা। এই কারণে আপনার প্রয়োজন বোধে ফ্রিল্যান্সার হায়ার করতে হবে। আর যদি আপনি নিজে থেকে লিখতে ইচ্ছা না করেন তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সার হায়ার করে লিখতে পারেন। এখন আপনি যে কন্টেন্টটা লিখবেন এর মধ্যে আপনি যেহেতু এসইও ট্রেনিং করতেছেন কিংবা আপনি নিজে এসইও এক্সপার্ট, সেহেতু আপনার মাথায় নলেজটা থাকবে যে হ্যাঁ আমি আমার কন্টেন্ট লেখার সময় কোথায় কোথায় ফলো করা উচিত, আমার কন্টেন্টের মধ্যে কি থাকা উচিত, কি থাকলে আমার কন্টেন্টটা র্যাঙ্ক করবে, সেটা আপনাকে বুঝে আপনাকে কন্টেন্টটা লিখতে হবে। আর আপনি যদি কোনো ফ্রিল্যান্সার হায়ার করেন, অবশ্যই এখন বেশিরভাগ ফ্রিল্যান্সাররা এবং যারা কন্টেন্ট রাইট করে তারা এসইও তাদের জন্যই কন্টেন্ট রাইট করে, সো তারাও মোটামুটি জানে যে আসলে কন্টেন্টের কোথায় কোথায় ফোকাস করা প্রয়োজন। তো আপনি এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, নিজেও করতে পারেন, আপনি একজন ফ্রিল্যান্সার হায়ার করেও করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। এখন আপনার অন পেজ এসইও তে ঢোকার প্রথমে আপনাকে দুইটা জিনিসে কাজ করতে হবে, সেটা হচ্ছে পারমালিঙ্ক আর ইয়োস্ট এসইও প্লাগইন। এখন ইয়োস্ট এসইও প্লাগইন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমের একটা প্লাগইন ওয়ার্ডপ্রেস এর জন্য। ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস দিয়ে আসলে ওয়েবসাইট তৈরি করা হয়, ওয়েবসাইট ডিজাইন করা হয়, সেটা হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো বর্তমান বিশ্বে মোটামুটি আপ 70%, মোটামুটি 70% ওয়েবসাইট চলে আসছে ওয়ার্ডপ্রেসের উপরে।
যার কারণে আপনি যদি ফ্রিল্যান্সার হয়েও কাজ করেন কিংবা আপনি যদি নিজের ওয়েবসাইটও বানান, দেখবেন বেশিরভাগ ওয়েবসাইট আসতেছে ওয়ার্ডপ্রেস এর উপরে। এখন ওয়ার্ডপ্রেস নিয়ে সব থেকে বেশি কাজ হয়। সো আমরা ওয়ার্ডপ্রেস এর উপরে প্র্যাকটিস করব যে ওয়ার্ডপ্রেসে কিভাবে কাজ করা হয়, কন্টেন্ট অপটিমাইজেশন কিভাবে করা হয়, আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো। আর ওয়ার্ডপ্রেস এর ভিতরে আমরা ইয়োস্ট এসইও প্লাগইনটা ব্যবহার করব। ইয়োস্ট এসইও প্লাগইন আমাদের এসইও বেসিক যে কাজগুলো আছে যে আমি সঠিকভাবে করতেছি কি ভুল করতেছি এই সমস্যার সমাধান দিবে ইয়োস্ট এসইও প্লাগইন। আর পারমালিঙ্ক আপনাকে প্রথমে পারমালিঙ্ক নিয়ে একটু কাজ করে দিতে, প্রথম যে কাজটা আপনার ধাপটা থাকবে সেটা পারমালিঙ্ক নিয়ে থাকবে। এখন আর্টিকেল অপটিমাইজেশনের মধ্যে আপনার অনেকগুলা ধাপ আছে। আপনি যে আর্টিকেলটা লিখবেন সেটার টাইটেল অপটিমাইজ করতে হবে অনেক সুন্দরভাবে। তারপরে আপনার ইন্ট্রোডাকশন, বডি, এই যে স্টেপ বাই স্টেপ থাকবে এইগুলা সুন্দরভাবে বসাইতে হবে এবং এটাকে আলাদা আলাদা প্যারাগ্রাফ হিসেবে, শর্ট প্যারাগ্রাফ হিসেবে আপনি বোঝাবেন। সাব হেডিং দিয়ে, আলাদা আলাদা প্যারাকে সাব হেডিং দিয়ে, এই যে এখানে যেটা দেওয়া আছে H2, H1, H3 এগুলা ট্যাগ, সাব হেডিং, আপনি কোনটাতে কোন হেডিং ব্যবহার করবেন সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। কিওয়ার্ড প্রমিনেন্স, এটা হচ্ছে কিওয়ার্ডের একটা রেশিও, এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে কিওয়ার্ড প্রমিনেন্স কেমন হওয়া উচিত। আমরা অন পেজ অপটিমাইজেশনের গাইডলাইন নিয়ে কথা বলছি, প্র্যাকটিক্যালি এখনো যাইনি। সো আমরা এখন শুধু বেসিক ধারণা নিচ্ছি যে অন পেজ অপটিমাইজেশনের মধ্যে আমাদেরকে কি কি করতে হবে। আমরা প্যারাগ্রাফ গুলা লিখবো শর্ট প্যারাগ্রাফ, বড় প্যারাগ্রাফ লিখবো না, শর্ট শর্ট করে প্যারাগ্রাফ আকারে আমরা আর্টিকেল লিখবো। আর্টিকেলের লেন্থটা যেন যথেষ্ট ভালো হয়, যেন ওই আর্টিকেলটা পড়ে আপনার যে ভিজিটর, আপনার যে টার্গেটেড কাস্টমার, তারা যেন স্যাটিসফাইড হয়। আর্টিকেলটা অ্যাকচুয়ালি গিগের মতো বললে ভুল হবে। আর্টিকেলটা তো, গিগটা তো আলাদা জিনিস, আর্টিকেলটা আলাদা। আর্টিকেল হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যে যে লেখাটা পাবলিশ করতেছেন, যে লেখার উপরে বেস করে আপনি র্যাঙ্ক করবেন। আপনার গিগ তৈরি করার সময় যেরকম ফলো করতে হয় যে কোথায় কোথায় আপনাকে টার্গেট করে আপনার কিওয়ার্ড প্লেস করলে ওই গিগটা মানে ধীরে ধীরে সামনের দিকে, উপরের দিকে চলে আসার সম্ভাবনা আছে। অবশ্যই সেম আপনি আর্টিকেলে মানে অনেকটা সিমিলার যে আপনি কোথায় কোথায় আপনার কিওয়ার্ডকে প্লেস করলে আপনি কি কি করলে আপনি আপনার আর্টিকেলটাকে গুগলে র্যাঙ্ক করাইতে পারবেন। অ্যাকচুয়ালি র্যাঙ্ক তো হয় আর্টিকেল, একটা কিওয়ার্ডের এগেইনস্টে একটা আর্টিকেল র্যাঙ্ক করে, সেই আর্টিকেলের লিঙ্কটা র্যাঙ্ক করে। সো আমাদেরকে আর্টিকেলের দিকে সবথেকে বেশি ফোকাস রেখে কাজ করতে হবে। আমরা যে কন্টেন্টটা দিচ্ছি সেটা যেন প্রপার অপটিমাইজ হয় এবং সেটা যেন ইনফরমেটিভ হয়, সেটা যেন মানুষ পড়ে উপকৃত হয়। তারপরে আমরা যে প্যারাগ্রাফ গুলো করবো সেই প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে পুট গ্যাপস বিটুইন লাইনস। আমরা আমাদের প্যারাগ্রাফের মধ্যে এবং লাইনসের মধ্যে হালকা গ্যাপ, প্যারাগ্রাফের মধ্যে একটু বেশি গ্যাপ, মানে যেভাবে লিখলে আমাদের যারা ভিজিটর আছে তারা পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই জিনিসটা কিন্তু আমরা ইয়োস্ট এসইও তে দেখতে পারবো যে আসলে আমার যে লেখাটা লিখছি আমি, সেই লেখাটা রিড ফ্রেন্ডলি হয়েছে কিনা। আমার লেখাটা যদি রিড ফ্রেন্ডলি না হয় তাহলে ওই লেখা দিয়ে কিন্তু খুব বেশি বেনিফিটেড হবেন না। কারণ মানুষ পড়তে যদি স্বাচ্ছন্দ্য বোধ না করে, পড়ে যদি ভালো না লাগে, তাহলে সে বেশিক্ষণ পড়বে না, সে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে, আপনার বাউন্স রেটটা বেড়ে যাবে। সো আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের কন্টেন্টের কোয়ালিটি, রিডিং এবিলিটি, রিডিং কোয়ালিটি যেন ভালো হয়, যেন আমাদের আর্টিকেল পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের ভিজিটর। সো তারপরে আমাদের এখানে কন্টেন্ট অপটিমাইজেশনের ভিতরে আমরা যে কাজগুলো আরো করব সেটার মধ্যে রয়েছে আমরা ইউআরএল এর মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডকে নিয়ে আসার চেষ্টা করব।
এইখানে যে কথাগুলো বলা হয়েছে এগুলা কিন্তু আমাদের কন্টেন্ট অপটিমাইজেশনের ভিতরে করতেই হবে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে প্লাস করতে হবে, প্র্যাকটিস করলে মনে থাকবে বেশি। আমরা যে ইউআরএলটা দিচ্ছি সেই ইউআরএল এর মধ্যে আমাদের কিওয়ার্ডটা যেন থাকে, কিভাবে থাকবে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা যে টাইটেলটা লিখবো এই টাইটেলটা হচ্ছে মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশন। মেটা কিন্তু অনেক ধরনের হয়, মেটা ট্যাগ অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে আমরা এসইও তে যে দুইটা ব্যবহার করব সেটা হচ্ছে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন। আমরা যে টাইটেলটা লিখবো সেটা লেন্থ 50 থেকে 70 ক্যারেক্টার এর মধ্যে। আমরা 70 ক্যারেক্টারকে ওভার করব না, আমরা 50 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে যে টাইটেলটা লিখবো তার মধ্যে আমাদের কিওয়ার্ড যেন অবশ্যই থাকে এবং আমরা যে লেখাটা লিখছি সেটা যেন কোনো অর্থ, মানে কোনো একটা অর্থবোধক হয়। আপনি এমন কিছু লিখে দিলেন কিওয়ার্ডকে প্লেস করে যার কোনো অর্থ হচ্ছে না, সেটা বুঝতে ভালো লাগতেছে না, আপনি জাস্ট কিওয়ার্ড প্লেস করার জন্য প্লেস করে দিলেন, জিনিসটা ঠিক হবে না। আপনাকে অবশ্যই ওই ওই টাইটেলের মধ্যে এমন ভাবে লিখতে হবে যে হ্যাঁ আপনি কি ওম্যান ড্রেস খুঁজছেন, আপনি কি ধরনের ওম্যান ড্রেস চাচ্ছেন, কিংবা আপনি যেটা টার্গেট করে দিচ্ছেন। আমার জুলফিকার ভাই 3টা কিওয়ার্ড দিছে, ফর্মাল ওয়্যার ফর ওম্যান, ক্যাজুয়াল ওয়্যার ফর ওম্যান। এই যে কথাগুলা কিন্তু একটা মানে অর্থবোধক, কিন্তু এই কথাকে যদি আমরা ঘোরায় পেঁচায় যদি শুধু গ্রাউন্ড ফর ওম্যান্স, এখানে কিওয়ার্ড কিছু দিচ্ছেন আমাদের জুলফিকার ভাই, তো এই যে এই ধরনের কিওয়ার্ড যখন আমরা আমাদের টাইটেলের মধ্যে প্লেস করব, টাইটেলের মধ্যে প্লেস করার সময় আমরা খেয়াল রাখবো যেন আমাদের টাইটেলটা অর্থবোধক হয়, পড়তে সুন্দর মনে হয়, এবং ওই টাইটেলটাতে আপনাকে মানে এমন ভাবে ফোকাস করাইতে হবে আপনার ভিজিটরকে যেন সে ওই টাইটেলটা দেখে আপনার ওয়েবসাইটে ঢুকে। কারণ আপনার কোনো ভিজিটর যখন গুগলে সার্চ করবে সে আপনার কন্টেন্টটা ডিরেক্ট দেখতে পারবে। আপনার ডিসক্রিপশন আর টাইটেল এই দুইটা জিনিস দেখে কিন্তু সে আপনার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে। আপনার টাইটেল আর ডিসক্রিপশন যদি অ্যাট্রাকটিভ না হয়, মানুষকে যদি আকর্ষিত না করতে পারে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে না। তাই আমরা যখন টাইটেলটা লিখবো অবশ্যই অর্থবোধক লিখবো, এমন ভাবে লিখবো যেন লাইক, যদি এক্সাম্পল দেই এরকম হইতে পারে, যদি এক্সাম্পল দেই তাহলে এরকম হইতে পারে, আপনার একটা কিওয়ার্ড একটা টাইটেল হতে পারে, আবার আপনার কিওয়ার্ডের সাথে আরো কিছু লাগানোর প্রয়োজন হতে পারে। সাপোজ আমার কিওয়ার্ড হচ্ছে ক্যামেরা, শুধু ক্যামেরা লিখলে কিন্তু একটা টাইটেল হইলো না। শুধু ক্যামেরা লিখে দিলাম আমার কিওয়ার্ডকে প্লেস করে দিলাম, কিংবা বেস্ট ক্যামেরা লিখে দিলাম আমার কিওয়ার্ডকে প্লেস করে দিলাম, এটা কিন্তু এটা মানে প্রপার টাইটেল হইলো না। আপনি আপনার টাইটেলের মধ্যে কিন্তু আরো কিছু নিয়ে আসতে পারেন। আর একটা টাইটেল লাইক আমি যদি আপনাকে লিখে দেখাই, আপনার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে আপনার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে সিসিটিভি ক্যামেরা, লাইক সিসিটিভি ক্যামেরা। এখন যদি আমরা শুধু সিসিটিভি ক্যামেরা আমাদের টাইটেলে লিখে দেই, আচ্ছা তার আগে আমি আপনারা একটু টেক্সটে রিপ্লাই দিবেন, আপনারা কি টাইটেল কোনটা, গুগল সার্চের টাইটেল কোনটা সেটা আমরা তো সবাই চিনি তাই না? যদি কেউ না চিনে থাকি তাহলে অবশ্যই রিপ্লাই করবেন যে হ্যাঁ আমি চিনি না, যদি কেউ না চিনে থাকে। হ্যাঁ তাহলে আমরা সবাই টাইটেল চিনি। দেখা দেন একবার বলেন ভাই। জি জি, টাইটেলটা হচ্ছে লাইক এই যে আমি এখানে আমার নাম লিখে যদি সার্চ করি, কিংবা আমরা যদি কোনো কিওয়ার্ড লিখে আমার নাম লিখে সার্চ করতেছি, আমার নাম লিখে সার্চ করার পরে যে রেজাল্ট আমাদের সামনে শো করে
গুগলে কিন্তু প্রত্যেকটা রেজাল্ট এইভাবেই শো করে, আপনি যা লিখেই সার্চ করেন আপনার সামনে এইভাবেই রেজাল্ট শো করবে। এইখানে আপনাকে অ্যাবাউট দেবে, এতগুলা রেজাল্ট আছে গুগলের কাছে, 4.5 লাখ রেজাল্ট আছে ইউসুফ মুন্সি নামে, তার মাঝখান থেকে সে আমাদেরকে 10টা দিছে, আর এই রেজাল্ট বের করতে তার 0.31 সেকেন্ড সময় লাগছে, মানে 1 সেকেন্ডেরও অনেক কম। তো এই যে সময়টা নিয়ে সে এই রেজাল্ট গুলো আমাদের সামনে শো করছে। এর মধ্যে এইটা হচ্ছে টাইটেল, এইটা হচ্ছে টাইটেল, এইটা টাইটেল, উপরে যেটা আছে তার উপরে সেটা হচ্ছে ইউআরএল। আমার দেখেন আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে, আর এইটা হচ্ছে ডিসক্রিপশন, নিচে যেটা আছে এটা হচ্ছে ডিসক্রিপশন। প্রত্যেকটা রেজাল্টের সাথে তার ইউআরএল, তার টাইটেল আর ডিসক্রিপশন এই জিনিসটা শো করে। দেখেন আমার ওয়েবসাইট যে জায়গাতে শো করছে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইটের টাইটেল, এটা হচ্ছে আমার নিচেটা হচ্ছে আমার ডিসক্রিপশন। এই যে আমার ডিসক্রিপশন থেকে সে কিছু কথা নিছে, আমার টাইটেলটা নিছে, প্লাস ইউআরএলটা নিছে, এই তিনটা জিনিস আপনার সামনে উপস্থাপন করতেছে গুগল কোন একটা সার্চের রেজাল্ট হিসেবে। আপনি যাই লিখেন না কেন, দেখেন আপনার সামনে এই রকম রেজাল্টই আসবে, তার ইউআরএল আসছে, তার টাইটেল আসছে, তার ডিসক্রিপশন আসছে। এখন আমি আপনাদেরকে বললাম 50 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে টাইটেল নেওয়ার জন্য। এর প্রথম কারণ হচ্ছে এইটা, এই যে দেখেন স্যামসাং বিজনেস এর পরে ডট 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 দেওয়া আছে, তার মানে এর পরে আরো কিছু লেখা ছিল, যে লেখাগুলা শো করাইতে পারে না, গুগল শো করাইতে পারে না, কারণ তার টাইটেলের লেন্থ 70 ক্যারেক্টারের উপরে আছে, যার কারণে সে শো করাইতে পারে না। এই যে সমস্যা, আমরা যদি টাইটেল সঠিকভাবে অপটিমাইজ করে সঠিক লেন্থের মধ্যে রেখে যদি দিতে পারি, তাহলে দেখার মানে দেখতেও ভালো লাগবে, একজন ভিজিটর বুঝতেও পারবে যে আসলে সে কি লিখে বোঝাইতে যাচ্ছে। তো সে কি বোঝাইতে যাচ্ছে সেটা যদি টাইটেলের মধ্যে আমরা সঠিকভাবে উপস্থাপন করে দিতে পারি, তাহলে ভিজিটরের দেখতেও সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, এবং সে আমাদের ওয়েবসাইটে আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো আমরা এখন জুলফিকার ভাইয়ের যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে, একটা কিওয়ার্ড কি একটা টাইটেল হইতে পারে? এখন আমি যদি সেটাকে বোঝানোর চেষ্টা করি, আমরা যদি সিসিটিভি ক্যামেরা, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আমরা যদি আমাদের টাইটেলে লাইক এই জায়গাতে শুধু সিসিটিভি ক্যামেরা লেখা আছে, সেটা দেখতে ভালো লাগবে, একজন লোক ঢুকবে? নাকি যদি আমরা লিখি সিসিটিভি ক্যামেরা, বেস্ট সিসিটিভি ক্যামেরা বাংলাদেশ, এখন আপনার এতে কি হলো, এতে হচ্ছে যদি কোনো লোক বেস্ট সিসিটিভি ক্যামেরা লিখে সার্চ করে, তাহলে আপনার কিওয়ার্ডটা বেস্ট সিসিটিভি ক্যামেরা, এটা একটা কিওয়ার্ড। আপনি আপনার, আমি বলছিলাম এর আগেও যে আমরা কয়েকটা কিওয়ার্ডকে ভেঙে এক জায়গায় করে আমরা মানে একের অধিক, একটা থেকে দুইটা তিনটা কিওয়ার্ড আমরা ভেঙে এক জায়গায় করে একটা আর্টিকেলের মধ্যে ব্যবহার করা হয়, অনেক সময় নির্দিষ্ট একটা কিওয়ার্ডও ব্যবহার করা হয়। তো এই জায়গাতে দেখেন কয়েকটা কিওয়ার্ড ঢুকে গেছে। প্রথম আমাদের টার্গেটেড কিওয়ার্ড ঢুকছে সিসিটিভি ক্যামেরা, আর একটা কিওয়ার্ড ঢুকছে বেস্ট সিসিটিভি ক্যামেরা, আরো একটা কিওয়ার্ড ঢুকছে ক্যামেরা ইন বাংলাদেশ, আরো একটা কিওয়ার্ড সিসিটিভি ক্যামেরা ইন বাংলাদেশ, সব মিলিয়েও একটা কিওয়ার্ড বেস্ট সিসিটিভি ক্যামেরা ইন বাংলাদেশ। আপনি যদি শুধু সিসিটিভি ক্যামেরা লিখে দিতেন, তাহলে কিন্তু এতগুলা কিওয়ার্ডকে আপনি একসাথে টার্গেট করতে পারতেন না। আবার যদি আপনি শুধু সিসিটিভি ক্যামেরা লিখে দিতেন, তাহলে কিন্তু আপনার যারা ভিজিটর, তারা যদি আপনি বাংলাদেশকে টার্গেট করে করেন কিংবা অন্য কোনো কান্ট্রিকে টার্গেট করে করেন, তাহলে সে কনফিউজ হয়ে যাবে, আসলে এই যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করতেছে, এই যে ওয়েবসাইট আমার সামনে আসছে, এই ওয়েবসাইটটা কি আসলে আমার জন্য নাকি অন্য কারোর জন্য, মানে তার দেশের নাকি অন্য কোনো দেশের। এখন আপনি সিসিটিভি ক্যামেরা কেনার জন্য যদি বাংলাদেশে সার্চ করেন, আপনার সামনে যদি আলি এক্সপ্রেস বা আলিবাবা আসে আপনার, কিংবা কোনো ইউএস এর কোনো ওয়েবসাইট শো করে, আপনি সেখান থেকে পারচেজ করার সম্ভাবনা কিন্তু খুবই কম। কিন্তু আপনার সামনে বাংলাদেশি কোনো ওয়েবসাইট শো করলো, তখন কিন্তু
আপনার র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি। সো আমরা টাইটেলকে একটু গুছিয়ে সঠিক ক্যারেক্টারের মধ্যে রেখে আমরা ব্যবহার করার চেষ্টা করব। আর এইটা আমরা কতটুকু লিখতেছি, কতটুকু লেখা হচ্ছে, আমাদের ফোকাস কিওয়ার্ড আমাদের টাইটেলের মধ্যে আছে কিনা, এই যে ব্যাপারগুলা, এগুলো আমরা প্র্যাকটিক্যালি সামনে পাচ্ছি। কিভাবে বুঝবো আমরা এই জিনিসগুলো? আমরা প্র্যাকটিক্যালি সামনে পাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা টাইটেলটা কিভাবে লিখবো সেটা কি আমরা বুঝতে পারছি? আমি আরো একবার রিক্যাপ করে যাই। আমাদের টাইটেল লেখার সিস্টেম হচ্ছে, আমরা অবশ্যই, যেহেতু টাইটেল একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ গুগলে সার্চ করলে টাইটেলটাই র্যাঙ্ক করে, টাইটেলটাকেই দেখায়। সো টাইটেলটাকেই আমাদেরকে সুন্দরভাবে সাজাইতে হবে। ইউআরএল, অবশ্যই কিওয়ার্ড থাকবে ইউআরএল এর মধ্যে। টাইটেল 50 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে থাকবে এবং তার মধ্যে কিওয়ার্ড থাকবে অবশ্যই, এবং সেটা অর্থবোধক হবে। মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন হবে 160 ক্যারেক্টারের মধ্যে। মেটা ডিসক্রিপশন কোনটা? আমি যেটা দেখাইলাম একটু আগে সার্চ করে, যে এইটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। যে কোনো ওয়েবসাইটে এই যে লেখাটা, মানে ওয়েবসাইটের নিচে যেটা শো করছে, এইটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এইখানে দেখেন এরপরে ডট ডট দেওয়া, আপনি এইটাতে দেখেন ডট নাই, এটা ক্লিয়ার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যদি এমন কোনো অর্থবোধক কোনো শব্দ লিখতে পারেন, কোনো সেন্টেন্স লিখতে পারেন যেটার মধ্যে আপনার যে টার্গেটেড কাস্টমার তারা কি চাচ্ছে তার সম্পূর্ণ তথ্য 160 ক্যারেক্টারের মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে সে আপনার ওয়েবসাইটে আসবে, এর সম্ভাবনা বেশি। মনে করেন আপনি লাইক কেমন এক্সাম্পল দেই, আপনি যদি মনে করেন কোন একটা নিউজ খুঁজতেছেন, কোন একটা টপিকের নিউজ খুঁজতেছেন, তখন কিন্তু আপনারা ডেট কে ফোকাস করেন। আপনি সাপোজ কোনো কোর্স করবেন, আপনি যদি এসইওর কোর্স করেন, আমাদের ক্লাসের আর 10 মিনিট আছে, হয়তো কেটে যাবে, নেক্সট আমরা আবার জয়েন করব। যদি আপনি কোনো এসইওর কোর্স করেন, তখন আপনি চেষ্টা করবেন আপডেট কোর্স করার, কারণ ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মের কাজগুলা, ডিজিটাল মার্কেটিং এর যে মানে মেথড গুলা, এগুলা কিন্তু সচরাচর পরিবর্তন হয়। আগে অনেক টুলস খোলা ছিল, এখন অনেক টুলস আটকানো। আগে ব্যাকলিংকস এর উপরে ফোকাস করা হতো বেশি, এখন কন্টেন্টের উপরে ফোকাস করা হয়। এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো সচরাচর আসে, যার কারণে আপনি যখন কোনো কোর্স করতে যাবেন, তখন অবশ্যই আপনি চাইবেন আপনি আপডেটটা শিখতে পারেন। আপডেটটা শেখার জন্য আপনি যখন গুগলে সার্চ করবেন, তখন আপনি এটা লিখে অবশ্যই দিতে পারেন যে এসইও আপডেট কোর্স। সো আপনি যখন এটা লিখে সার্চ করতেছেন, তখন আপনি যখন একজন এসইও এক্সপার্ট আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে যাচ্ছেন, তখন আপনি শুধু এসইও কোর্স না লিখে এসইও আপডেট কোর্স 2020 এটা যদি আপনি লেখেন, 2020 এটা যদি আপনি লেখেন, তাহলে কিন্তু সেটা আপনার টার্গেটেড কিওয়ার্ডে ঢুকে যাচ্ছে। ইভেন আপনার যে ভিজিটর আপনার টাইটেলটা দেখবে, সে কিন্তু দেখে বুঝতে পারতেছে এটা লেটেস্ট, এটা আপডেট। এখানে সে আপডেট এসইও কোর্স 2020 লেখা আছে সুন্দরভাবে, তার মানে আপনার টার্গেটেড কাস্টমারের ওই পেজের মধ্যে ঢোকার সম্ভাবনা বেশি। তো আমরা এইটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা টাইটেল এবং ডিসক্রিপশনের মধ্যে যেন আমরা আমাদের ভিজিটরকে ফোকাস করাইতে পারি, আমাদের কিওয়ার্ড প্লাস আমরা যেন তাদেরকে আমাদের আকর্ষিত করতে পারি আমাদের লেখা দিয়ে, যেন সে আমাদের ওয়েবসাইটের মধ্যে আসে। কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে আমাদের একটা আর্টিকেল লেখার সময় আমাদের যে ফোকাস কিওয়ার্ড, আমাদের যে মেইন কিওয়ার্ড যেটা নিয়ে আমরা কাজ করতেছি, যেটার উপরে বেস করে আমরা ওই একটা কন্টেন্ট লিখতেছি। লাইক মনে করেন আমি যেরকম এমডি ইউসুফ মুন্সিকে টার্গেট করে লিখছি, এরকম যদি আমি এরপরে র্যাঙ্ক করার চেষ্টা করবো ডিজিটাল মার্কেটার হিসেবে, ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ কিংবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ, এরকম কোন কিওয়ার্ডে আমি নেক্সট র্যাঙ্ক করার চেষ্টা করবো। যদিও এতে কম্পিটিশন অনেক বেশি, তারপর আমি চেষ্টা করবো। তো এখন কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে এইটা, যে কিওয়ার্ডকে আপনি টার্গেট করলেন, লাইক ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। আপনি আপনার কন্টেন্টের ভিতরে কত পার্সেন্ট এই কিওয়ার্ডটাকে ব্যবহার করতেছেন, সেটার রেশিওটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। আপনি আপনার ফুল
এসইওর যে আপনি যে আপনার ওয়েবসাইটের জন্য যে কন্টেন্টটা লিখলেন সেটা এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড ব্যবহার হবে 0.5 থেকে 2%। এটা নর্মাল, মানে এটা ব্যবহার করা, মানে এক্সপার্টদের মতামত অনুযায়ী আপনি এরকম কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। মানে আপনি যদি 100 ওয়ার্ডের কোনো কন্টেন্ট লেখেন, এমন একটা কন্টেন্ট আপনি লিখলেন, আর্টিকেল লিখলেন যেটা লেন্থ 100 ওয়ার্ডের মধ্যে আপনি সর্বোচ্চ 2%, মানে দুইটা আপনি আপনার কিওয়ার্ডকে ডিরেক্ট, আপনার যে কিওয়ার্ড, আপনার যে ডিরেক্ট টার্গেটেড কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, এই কিওয়ার্ডকে 2বার লিখতে পারেন। কিন্তু এখানে মনে রাখার বিষয় হচ্ছে আপনার আর্টিকেলটা মানে পড়া রিড ফ্রেন্ডলি হওয়ার জন্য, পড়ার শ্রুতিমধুর হওয়ার জন্য, পড়া রিড ফ্রেন্ডলি হওয়ার জন্য আপনি যত খুশি ততবার আপনি আপনার কিওয়ার্ডকে ব্যবহার করতে পারেন। কিন্তু সেটা যদি পড়তে বারবার আপনি ডিজিটাল মার্কেটিং লিখে যাচ্ছেন, পড়তে ভালো লাগতেছে না, বারবার ডিজিটাল মার্কেটিং, তাহলে কিন্তু পড়তে ভালো লাগবে না। আর যদি পড়তে ভালো না লাগে সেটা আপনার ওয়েবসাইটের জন্য খারাপ ইমেজ তৈরি করবে। যেমন ধরেন আমরা বাংলাতে কথা বলার সময় একবার যে লোকের নাম বলি, তারপরের বার বলি সে, তার মানে এটা বলতে সুবিধা হবে। বারবার একজনের নাম বলতে গেলে সেটা খারাপ লাগে, কিংবা পড়তেও অসুবিধা হয়, কিংবা যে শুনে কিংবা যে পড়ে তার কাছেও ব্যাপারটা নর্মাল মনে হয় না, তার কাছে পড়তেও আনইজি ফিল হয়। এই যে এই প্রবলেম গুলা, এইটার কারণে, পড়ার অসুবিধার কারণে, রিড ফ্রেন্ডলি না হওয়ার কারণে এই কিওয়ার্ড ডেনসিটিটা আসছে। কিওয়ার্ড ডেনসিটি আমরা যদি পড়ার সুবিধার্থে, পড়তে ভালো লাগে, আপনি যদি 2%-এর উপরে 10%ও করেন কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এসইও কে টার্গেট করার জন্য, হ্যাঁ আমি এই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করবো, এই কারণে আমি আমার এই কিওয়ার্ডকে বারবার লিখতেছি যেন এই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করে, সেটা ঠিক হবে না, এটা গুড প্র্যাকটিস না। তারপর ইন্টারনাল লিঙ্কিং উইথ টার্গেটেড কিওয়ার্ড কোনটা, আমরা সেটা বারবার একই কথাই বলতেছি। আমাদের যে ফোকাস কিওয়ার্ড, আমরা সেই ফোকাস কিওয়ার্ডকে টার্গেট করে ইন্টারনাল লিঙ্কিং করব। ইন্টারনাল লিঙ্কিং কি সেটা আমরা আগে জেনেছি, এবং আমরা প্র্যাকটিক্যাল করার সময় আমরা দেখবো যে কিভাবে ইন্টারনাল লিঙ্কিং করতে হয়। ম্যাক্সিমাম 5 ইন্টারনাল লিঙ্কিং পার 1000 ওয়ার্ড। 1000 ওয়ার্ডের মধ্যে আমরা ম্যাক্সিমাম 5টা ইন্টারনাল লিঙ্কিং করব, এর বেশি আমরা ইন্টারনাল লিঙ্কিং করব। তবে আমি এখানে আরো একটা কথা বলি, কিওয়ার্ড ডেনসিটি আর ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে এ বলছে যে টার্গেটেড কিওয়ার্ডের উপরে আমরা 5টার বেশি ইন্টারনাল লিঙ্কিং করব না, এবং টার্গেটেড কিওয়ার্ড আমরা 1000 ওয়ার্ডের মধ্যে মানে 0.5 থেকে 2%-এর বেশি লিখবো না। কিন্তু এখানে আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনার কিওয়ার্ড যদি হয় ডিজিটাল মার্কেটিং হলে আপনি কিন্তু এর নানান লং টেল কিওয়ার্ড বানায় নিতে পারেন, আপনি আপনার এর এলএসআই ফর্ম বানায় নিতে পারেন, সিমিলার কোনো সেন্টেন্স কিংবা কোনো ওয়ার্ড বানায় নিতে পারেন। ডিজিটাল মার্কেটিং ওয়ার্কস, এরকম আপনি কোনো ওয়ার্ড তৈরি করে নিলেন, ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, আপনি ওয়ার্ড তৈরি ডিজিটাল মার্কেটিং কে ব্যবহার করতেছেন কিন্তু অন্য কোনো পন্থায়। যেমন ধরেন ব্যাগ, লেডিস বা হচ্ছে এসএন বাইয়ের অনুযায়ী আমরা ডিরেক্ট প্রোডাক্ট নিয়ে কথা বলি, যেহেতু সবাই আমরা প্রোডাক্টের কাজে লাগাবো। তো ধরেন এসএন ভাই একটা আর্টিকেল লিখতেছে লেডিস ব্যাগের উপরে, কারণ উনি বারবার যদি লেখেন লেডিস ব্যাগ, শুনতে খারাপ লাগতে পারে। যদি আপনি ব্যবহার করেন ব্লু কালার লেডিস ব্যাগ, আপনার কিন্তু লেডিস ব্যাগটাও আসলো, সাথে ব্লু কালার দিয়ে আপনি ওটাকে এলএসআই ফর্মে নিয়ে আসলেন, কিংবা ওটাকে লং টেল কিওয়ার্ডে নিয়ে আসলেন, আপনার টার্গেটেড কিওয়ার্ডও ঢুকতেছে, ওটা একটা মানে ব্যবহারও করতে পারছে, ওই কিওয়ার্ডটাকে আপনি বারবার ব্যবহারও করতে পারছেন। সো ব্লু কালার ব্যাগ, আপনি ব্লু কালার ওমেন্স ব্যাগ, কিংবা আপনি এরকম ভাবে অন্যান্য কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। ইন্টারনাল লিঙ্কিং এর সময় আমরা চেষ্টা করব, যদি আমরা সেম কিওয়ার্ডের উপরে, জি বলেন।
0.5 to 2%, এটার মেজারমেন্টটা করবো কিভাবে? 1000 ওয়ার্ডের মধ্যে আপনি মানে 1 থেকে 2টা কিওয়ার্ড ব্যবহার করবেন। সরি, আমি ভুল বলছি, সরি আমি মিস্টেক করছি। 100 ওয়ার্ডের মধ্যে। এটা কি 1000 ওয়ার্ডের জায়গায় 100 ওয়ার্ড হবে? না না, আমি নিচে যেটা লিখছি ম্যাক্সিমাম ইন্টারনাল লিঙ্কিং, এটা 1000 ওয়ার্ডের মধ্যে আপনি 5টাই করবেন। আপনি যদি 100 ওয়ার্ডের মধ্যে 5টা ইন্টারনাল লিঙ্কিং করেন তাহলে কিন্তু অনেক বেশি দেখা যাবে, শুধু লিঙ্কই দেখা যাবে। 100 ওয়ার্ড কিন্তু খুব বেশি না। এক একটা আর্টিকেল লেখা হয়, মানে আপনি যদি নরমালি অন্যদের 0.5টা কি ইন্ডিকেট করছে এটা? আপনি 100, যদি আপনি 200 ওয়ার্ডের কোনো আর্টিকেল লেখেন তাহলে আপনি 1 থেকে 4টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। কারণ 100 ওয়ার্ডের এসইও কে টার্গেট করে 100 ওয়ার্ডের কোনো আর্টিকেল নরমালি লেখা হয় না। এখানে 0.5 থেকে 2%, মানে আপনি যদি 300 ওয়ার্ডের কোনো লেখেন তাহলে মানে 1 থেকে 6টা কিংবা 2 থেকে 6টা এরকম কিওয়ার্ড আপনি ওই 600 ওয়ার্ডের মধ্যে ডিরেক্ট যে আপনার টার্গেটেড কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন 2 থেকে 6টা। বাকি আপনি এলএসআই ফর্ম ব্যবহার করতে পারেন, লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, ওইটাকে একটু ঘুরায় পেঁচায় লিখতে পারেন, কিন্তু আপনি ডিরেক্ট ওই কিওয়ার্ডকে টার্গেট করবেন না। যদি আপনি ডিরেক্ট ক্যামেরা হয়, ব্ল্যাক কালার ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা বসায় দিতে পারেন, কিন্তু ডিরেক্ট আপনি ক্যামেরা বারবার লেখার প্রয়োজন নাই। তবে আপনি বারবার লিখতে হলে মানে 5 থেকে 6 বার লেখা ভালো। হ্যাঁ, তবে আপনি লিখতে পারেন 100 ওয়ার্ডের মধ্যে। হ্যাঁ, 100 ওয়ার্ডের মধ্যে, সরি 100 ওয়ার্ডের মধ্যে 5 থেকে 6 বার, 100 ওয়ার্ডের মধ্যে 1 থেকে 2 বার, 600 ওয়ার্ডের মধ্যে মানে এভারেজ 2%। আপনি 0.5% কে ছেড়ে দেন, আপনি সর্বোচ্চ 2% পর্যন্ত ধরেন। 100 ওয়ার্ডে 2% মানে 100তে 2টা। এখন আপনি এর থেকে বেশি লিখতে গেলে একটু এলএসআই, তাহলে আমরা কি কন্টিনিউ করব? আর জি আমরা এই পেজটাই কন্টিনিউ করব। আর শিওর। জি, আমরা এইখানে আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদের কিওয়ার্ডের ডেনসিটিটা রাখবো 2% এর মধ্যে, কিন্তু সেটা ডিপেন্ড করবে, যদি আমাদের পড়তে ভালো লাগে তাহলে কোনো সমস্যা নেই, আমরা বেশি দিতে পারি, কোনো ম্যাটার নেই। এখন আমরা লাস্টে যেটা লিখছি ইমেজ অল্টার টেক্সট, ইমেজ অল্টার টেক্সটটা কি সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আমি জাস্ট এখানে এভাবে বলে যাই, ইমেজ কিন্তু গুগল বুঝে না, ইমেজ কিন্তু গুগল জানে না যে এটা কি। গুগলকে দেখাই দিতে হয় আঙ্গুল দিয়ে যে এটা ইমেজ এবং এটা এই রিলেটেড ইমেজ, ও ফরম্যাট দেখে বোঝে যে এটা ইমেজ। তাছাড়া ইমেজ যে কোন রিলেটেড, ও কিন্তু ইমেজকে রিড করতে পারে না, যে রিড করে পুরো দেখবে যে এই ইমেজটা আসলে আকাশের দৃশ্য কি পানির দৃশ্য, সেটা কিন্তু সে বুঝে না। তাকে আঙ্গুল দিয়ে বোঝাই দিতে হয় যে হ্যাঁ এইটা লেডিসের জুতা, এটা কোনো মহিলার ব্যাগ কিংবা এটা কোনো মহিলার ড্রেস, এটা কিন্তু গুগলকে বোঝাই দিতে হবে যে হ্যাঁ এটা একটা মহিলার হচ্ছে থ্রি পিস, এটা একটা কোনো মহিলার থ্রি পিস আর কি। তখন যখন আপনি গুগলকে বোঝাই দিবেন, যদি কেউ গুগলে মহিলার থ্রি পিস খোঁজে আপনার ইমেজকে সে খুঁজে পাবে। তো ইমেজ কিন্তু র্যাঙ্কিং এর জন্য যথেষ্ট মানে ইফেক্ট তৈরি করে, ইমেজের কারণে অনেক পেজ র্যাঙ্ক হয়। তো আমরা মানে দেখলে বুঝতে পারবো, অনেক সময় আমরা যদি কোনো ইমেজকে টার্গেট করে খুঁজতে থাকি তখন দেখবেন অনেক ইমেজ আসে পিন্টারেস্ট থেকে। পিন্টারেস্ট একটা ইমেজেরই সাইট, ওখানে ইমেজ নিয়েই সবচেয়ে বেশি খেলা হয়। তো অনেক ইমেজ রেজাল্টে আসার কারণে ইমেজ থেকে অনেক ট্রাফিক পাওয়া যায়। তো আমরা ইমেজের অল্টার টেক্সট ও দিব আমাদের ইসের সময়, আমাদের কন্টেন্ট অপটিমাইজেশনের সময় আমরা ইমেজের অল্টার টেক্সট দিব। এই যে কাজগুলা বললাম, এই কাজগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আমরা আরো ডিপলি বুঝতে পারবো। এখন আপাতত আমরা যে কাজগুলো করব সেটা সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম কন্টেন্ট অপটিমাইজেশনের উপরে ধারণা দিলাম। এরপরে অন পেজ অপটিমাইজেশনের ভিতরে আরো কিন্তু অনেকগুলা স্টেপ আছে। অন পেজ অপটিমাইজেশনের মধ্যে যেমন ধরেন পারমালিঙ্ক কিভাবে বসাবো, আমরা গুগল প্লাস বিং সার্চ কনসোলে কিভাবে আমাদের ওয়েবসাইট দিব, কিংবা আমাদের ওয়েবসাইটে এটা কিভাবে ইনস্টল করব,
তারপরে ব্যাকলিংকস, এই যে ব্যাপারগুলো, সাইড ম্যাপস, গুগল অ্যানালাইটিক্স, ডিসেবল লিংকস, এই যে কাজগুলো, এগুলো অন পেজের মধ্যে। কিন্তু আমরা আপাতত আছি কন্টেন্ট ক্রিয়েশনের উপরে। আমরা আগে আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট দিব, তারপরে এই কাজগুলো, বাকি কাজ, সাইড ম্যাপস, robot.txt, এই যে কাজগুলো আছে এগুলো আমরা পরে করবো। আগে আমরা কন্টেন্ট রেডি করবো আমাদের ওয়েবসাইটে। সো আমি প্র্যাকটিক্যাল নেক্সট ক্লাসে আমি এই অন পেজ মানে ওয়েবসাইটের ডিরেক্ট ড্যাশবোর্ডে ঢুকে কিভাবে আমরা আমাদের একটা ওয়েবসাইটে কন্টেন্ট দিতে পারি, কিভাবে আমরা পোস্ট করব, অপটিমাইজ করব ভালোভাবে, যতদূর সম্ভব আমরা 1 থেকে 2টা ক্লাসের মধ্যে পুরা কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট অপটিমাইজেশনটা কমপ্লিট করার চেষ্টা করব। এসইওর মেইন কাজ কিন্তু এগুলাই। অনেক ওয়েবসাইট আছে যাদের কোনো ব্যাকলিংকস নাই, যাদের কোনো অফ পেজে কোনো কাজই নাই, তারপরেও তারা র্যাঙ্ক করতেছে শুধুমাত্র গুগলের অন পেজ অপটিমাইজেশন ভালো হওয়ার কারণে। দেখেন আমার যদি আমার ওয়েবসাইটটা যদি দেখাই, ওয়েবসাইটে এই কিওয়ার্ডে সেকেন্ড পেজে আছে, 12 নম্বরে আছে। তো এই যে আমার ওয়েবসাইট এই জায়গাতে র্যাঙ্ক করছে, এর র্যাঙ্ক করার পিছনে আমার যে কিওয়ার্ড, আমার কিওয়ার্ডটা আমার টাইটেলের মধ্যে আছে এবং আমার ডিসক্রিপশনের মধ্যেও আছে। এবং টাইটেলে কিভাবে ঢোকাবো, ডিসক্রিপশনে ঢোকানোর সঠিক ফর্মুলা কি, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এই যে কাজগুলো আমরা করি, এই কাজগুলোর উপরেই কিন্তু আমাদের ওয়েবসাইট গুলা র্যাঙ্ক করে। যদি আমরা এই কাজগুলা সঠিকভাবে না করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। এখানে দেখেন ইউসুফ মুন্সি, এমডি ইউসুফ মুন্সিতে রেজাল্ট আছে 4.5 লাখ, আর এইখানে রেজাল্ট আছে 5,25,000। 5,25,000 রেজাল্টকে টপ করে আমি 12 নম্বরে আছি। আমি খারাপ কিছু করিনি। আমি 5 দিন কাজ করব, 1 সপ্তাহ কিংবা 10 দিন পরে আমার রেজাল্ট প্রথম পেজে চলে আসবে ইউসুফ মুন্সিতেও। এমডি ইউসুফ মুন্সি পরে ইউসুফ মুন্সিতে আসবে। দেন আমার কম্পিটিশন এসে দাঁড়াবে শুধু ইউসুফের উপরে। শুধু ইউসুফে যদি আমি কম্পিটিশনে যাই তাহলে আমার সাথে বড় বড় কম্পিটিটর পড়ে যাবে। দেখেন ইউসুফ ইহানা পড়ছে, এর পাশাপাশি আমাদের ডিরেক্ট ইউসুফে অনেক কম্পিটিটর আছে। এখানে অনেক সেলিব্রিটিরা র্যাঙ্ক করে। আমি চেক করে দেখছি, মনে করেন ইউসুফে যারা র্যাঙ্ক করে, কোন এক দেশের প্রেসিডেন্টের নাম আছে ইউসুফ, এখানে খেলোয়াড়ের নাম ইউসুফ, ইন্ডিয়ার একটা গ্রুপ অফ কোম্পানি লুলু গ্রুপ অফ কোম্পানির এমডির নাম ইউসুফ, ইউসুফ পাঠান, এদিকে রয়েছে এক ইউসুফ। মানে এত ইউসুফের চাপাচাপি যে ডিরেক্ট ইউসুফে আপনি র্যাঙ্ক করা খুবই কষ্টকর, যার কারণে আমি ভেঙে ভেঙে আসি। যখন গুগল দেখবে যে হ্যাঁ এই এমডি ইউসুফ মুন্সিতে র্যাঙ্ক করছে, দেন সে আমার শুধু ইউসুফ মুন্সিতে র্যাঙ্ক করানোর চেষ্টা করে। যখন আমি ইউসুফ মুন্সি নিয়ে কাজ করবো, যখন আমি শুধু ইউসুফ মুন্সি নিয়ে র্যাঙ্ক করে যাব ফার্স্টে, তখন যদি আমি শুধু ইউসুফে হাত দেই তাহলে ও দেখবে যে হ্যাঁ ইউসুফ নিয়ে সার্চ করলে লোক ওই জায়গাতে যায় এবং ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক করতেছে। তখন সে আমাকে শুধু ইউসুফে টপে র্যাঙ্ক না করাইলেও সে আমাকে ফার্স্ট পেজে রাখবে কিংবা রাখার চেষ্টা করবে, যদি আমি ঠিকঠাক মতো আমি আমার কাজটা কমপ্লিট করি, আমি আমার সঠিক অপটিমাইজেশনটা করি, তাহলে সে আমাকে রাখবে। এই কারণে আমরা কিওয়ার্ডটা সঠিক নিব। আমাদের আজকের ক্লাসে যেহেতু একটা ছিল কিওয়ার্ডটা সঠিক নিব, প্লাস আমরা আমাদের কন্টেন্ট অপটিমাইজেশনের ভিতরে আমরা সঠিকভাবে আমাদের কন্টেন্টকে অপটিমাইজ করে গুগলের কাছে সাবমিট করব, যেন গুগল সেটাকে সঠিকভাবে নেয় এবং আমাদের কাজটা যেন সঠিকভাবে হয়। তো আমাদের আজকের ক্লাসের আলোচনা, আমার বক্তব্য এতদূর পর্যন্ত। এখন আমরা কোশ্চেন্স নিব। আমাদের আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন। আর এর আগে আমি আরো একটা কথা বলি, কিওয়ার্ড রিসার্চের স্টেপ কিন্তু আমরা পার করে চলে আসছি। আমি যেভাবে কিওয়ার্ড রিসার্চ করে আমি আমার ওয়েবসাইটের জন্য বেস্ট কিওয়ার্ড গুলা বের করছি,
আপনি আপনার প্রয়োজনে সেইভাবে কিওয়ার্ড রিসার্চ করে বেসটা বের করবেন। আমি কিন্তু কোনো পেইড টুল ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করিনি, শুধু ফ্রি টুল ব্যবহার করেই করছি, এবং আমি যে কিওয়ার্ড গুলো নিচ্ছি সেগুলোর কম্পিটিশন অনেক কম, এবং আমি যদি এইসব কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করি তাহলে আমার এখান থেকে সেল আসার সম্ভাবনা অনেক বেশি। তো ইভেন আমাদের ওয়েবসাইটের যতগুলো আমার ওয়েবসাইটে যতগুলো ট্রাফিক আসে সবগুলাই আপনার অর্গানিক সার্চ থেকেই আসে। আমার ওয়েবসাইটে যত ট্রাফিক সেগুলো অর্গানিক সার্চেরই ট্রাফিক, ডিরেক্ট ট্রাফিক কম, সোশ্যাল ট্রাফিকও কম, কারণ আমি সেইভাবে মার্কেটিং করা হয়নি। আমি এসইও এক্সপার্ট হওয়ার কারণে আমি এসইওর দিকে ফোকাস বেশি। আমার ওয়েবসাইটের ডিরেক্ট ট্রাফিকের থেকে কিংবা সোশ্যাল ট্রাফিকের থেকে ডিরেক্ট অর্গানিক সার্চ ট্রাফিক সব থেকে বেশি। সো আমরা যদি এই ধরনের কিওয়ার্ডে, আমি ডিরেক্ট অনলাইন শপে আসলাম পারলাম না, সমস্যা নাই, কেউ তো অনলাইন শপে আমি না আসতে পারলেও কেউ তো ট্রিমার লিখে সার্চ করে খুঁজতেছে ট্রিমার, কেউ তো ভেব খুঁজতেছে, কেউ তো কোনো ইলেকট্রিক গ্যাজেট খুঁজতেছে, কেউ তো স্মার্ট ওয়াচ খুঁজতেছে। যে স্মার্ট ওয়াচ খুঁজতেছে আমি তাকে দেখাবো। যে ডিরেক্ট অনলাইন শপ লিখে আসছে সে যে আমার যে প্রোডাক্ট আছে সে যে ওইটা কিনবে তার তো কোনো গ্যারান্টি নেই। আমি বড় ইন্ডাস্ট্রির সাথে কেন কম্পিটিশনে আসবো, প্রশ্নই ওঠে না। আমি আমার টার্গেটেড কিওয়ার্ডকে নিয়ে, টার্গেটেড প্রোডাক্টকে নিয়ে আমি সামনে আসবো, কারণ যে অনলাইন শপ লিখে সার্চ করলো সে অনলাইন শপ থেকে কি কিনবে আপনি সেটা জানেন না। সে অনলাইন শপ লিখে সার্চ করে কিনতে আসছে ওম্যান ড্রেস, আর আমি ওম্যান ড্রেস সেলই করি না, তাহলে আমার অনলাইন শপে র্যাঙ্ক করার কোনো মানে হয়? আমি সেল করি যে প্রোডাক্ট, আমি সেই প্রোডাক্টের উপরে র্যাঙ্ক করবো, যাতে যারা ওই প্রোডাক্টকে খোঁজার জন্য গুগলে সার্চ করছে তাদেরকে আমি যেন আমার ওয়েবসাইটকে দেখাইতে পারি। তাহলে আমার ট্রাফিক পাওয়ার সম্ভাবনা, টার্গেটেড ট্রাফিক পাওয়ার সম্ভাবনা বেশি এবং আমার সেল বাড়ার সম্ভাবনা বেশি। আমরা বায়ারের জন্য কাজ করলেও এই ধরনের কিওয়ার্ডই দেব, আমরা নিজের জন্য কাজ করলে এই ধরনের কিওয়ার্ডই দেব। এখন আমরা কিওয়ার্ড যেহেতু পার করে আসছি, কিওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনারা কিওয়ার্ড অবশ্যই রিসার্চ করবেন, আমার তরফ থেকে আমি বারবার বলতেছি, কারণ রিসার্চ না করলে আপনারা বুঝতে পারবেন না, সমস্যার সম্মুখীন হবেন না, এবং সমস্যার সম্মুখীন না হলে আপনারা যে প্রবলেমস গুলো আপনাদের আছে সেটা আপনাদের মাথায় আসবে না। আপনারা প্র্যাকটিক্যালি করেন, কোথায় বেঁচে যাচ্ছেন আমাকে প্রশ্ন করেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। কারণ কিওয়ার্ড রিসার্চ এসইওর ফার্স্ট স্টেপ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্টেপ। দেন কিওয়ার্ড যদি আপনি ভালো সিলেক্ট করতে পারেন তাহলে আপনি কন্টেন্টে ভালো করতে পারবেন। কিওয়ার্ড ভালো না হলে কন্টেন্টে ভালো করতে পারবেন না, র্যাঙ্ক করার সম্ভাবনা কমে যাবে। এখন আমার আজকের যে কন্টেন্ট অপটিমাইজেশনের উপরে বা অন পেজ অপটিমাইজেশনের উপরে যে কথাগুলো আমি বললাম, এর মধ্যে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই এখন আমাকে কোশ্চেন করেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন আছে কি? যার কোশ্চেন আছে সে মাইক্রোফোন অন করে ডিরেক্ট কোশ্চেন করতে পারে। আচ্ছা ভাইয়া, হ্যালো। জি জি বলেন। বিষয়ে জানতে চাচ্ছি সেটা হলো, যেমন ধরেন আপনি একটু আগে বললেন যে একজন ওমেন ড্রেস কেনার জন্য আমার সাইটে আমি র্যাঙ্ক করলাম, বসে আছে আমার সেটা সেই রিলেটেড কোনো কিছু প্রোডাক্ট পাইলো না, ঠিক আছে? জি আপনি এটা আমাদের ক্লাসে একটু আগে বললেন। তো আমি যদি আমার সাইটটাকে স্পেসিফিক ভাবে শুধু ওমেন ড্রেস না, ওমেন ড্রেসের সাইট না হয়ে যদি ড্রেস রিলেটেড কোনো সাইট হয়ে থাকে, জি তো সেক্ষেত্রে আমি আমার সাইটের মধ্যে ওমেন ড্রেস, জেন্টস ড্রেস, বেবি ড্রেসও রাখতে পারি। জি তো সেক্ষেত্রে তখন ওমেন ড্রেসকে আমি যদি দিয়ে আমি সেটাকে এসইও করি, জি সে আমার সাইটে আসে ওমেন ড্রেসও পাচ্ছে, জেন্টস ড্রেস পাচ্ছে, প্লাস বেবি ড্রেসও পাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি কোনো কাস্টমারের, মানে আমার যে ভিজিটরের, তার কোনো ইমপ্যাক্ট করতে পারে? না কোনো সমস্যা নেই, তখনই সমস্যা নেই যখন আপনি লাইক কিভাবে দেখেন,
সরি, ব্যাপার হচ্ছে এইখানে আপনি এমডি ইউসুফ মুন্সি লিখে সার্চ করছেন আমাকে খোঁজার জন্য, তাই না? আপনি এমডি ইউসুফ মুন্সি লিখে গুগলে সার্চ করলেন আমাকে খোঁজার জন্য। লাইক এটা মনে করেন আপনি এখানে ওম্যান ড্রেস লিখে সার্চ করছেন। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা ওই জায়গায় যখন আপনি ওম্যান ড্রেস লিখে সার্চ করলেন কিন্তু আপনি যা ঢুকে পড়লেন এরকম কোনো পেজ। আপনি অ্যাকচুয়ালি আমাকে খোঁজার জন্য আসছেন, আমাকে খুঁজতে এসে আপনি এরকম একটা পেজে পড়লেন যেখানে অনেক অনেক এমডি ইউসুফ মুন্সি আছে। আপনি কোথায় যাবেন আপনি বুঝতে পারছেন কোনটা আপনি আমাকে খুঁজে পাচ্ছেন না, এরকম কোন জায়গায় এসে পড়লেন, কিংবা আপনি ইউসুফ মুন্সি লিখে সার্চ দিলেন, যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টটা অ্যাকচুয়ালি আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আপনি খুঁজতেছেন আমাকে, দেখেন এই যে লিঙ্কডইন এর একটা রেজাল্ট এখানে শো করছে। যদি আমার লিঙ্কডইন এর রেজাল্ট শো করতেছিল, জানি না আজকে হঠাৎ করে আমাকে সরাই দিয়ে নতুন রেজাল্ট আসছে। এই লোকও এমডি ইউসুফ মুন্সিতে র্যাঙ্ক করে। ওনার নামে এমডি ইউসুফ মুন্সি, উনি ওনার লিঙ্কের মধ্যে এমডি ইউসুফ মুন্সি ওনার ইউজার নেমে রাখছে, ওনার ইউআরএল এর মধ্যে রাখছে, তার মানে উনিও এই রিলেটেড কাজই করে, হয়তো ওনার ধারণা আছে এইদিকে। সোশ্যাল মিডিয়া মার্কেটার, ওনাদের হয়তো এইদিকে ধারণা আছে, যার কারণে এইসব লিঙ্ক শো করতেছে। তো এইখানে যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে আপনি সার্চ করে খুঁজতেছেন আমাকে কিন্তু পাচ্ছেন অন্য কাউকে, এইটা প্রবলেম। আপনি ইউসুফ মুন্সি লিখে সার্চ করছেন, আপনি ক্লিক করলেন আমার ওয়েবসাইটে চলে গেলেন এবং যাওয়ার পরে আপনি আমাকেই পেলেন, কোনো সমস্যা নাই, খুব ভালো হয়েছে, একদম ফিট, কোনো সমস্যা নাই। আপনি আপনার একটা ওয়েবসাইটের মধ্যে 10টা ক্যাটাগরির প্রোডাক্ট রাখেন, জেন্টস রাখেন, ওমেন রাখেন, আপনি কিডস রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আপনি যখনই কিডস লিখে কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করাবেন অবশ্যই যেন মানুষ ওই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে এসে কিডসই পায়, কিডস এর কোনো প্রোডাক্টই পায়। সে যেন কিডস এ ক্লিক করে এসে মানে কোনো মহিলাদের পোশাক কিংবা কোনো ছেলেদের পোশাক না পায়। আপনাকে সেই দিকে ফোকাস করতে হবে। আপনি একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি ঢোকেন, কোনো প্রবলেম। আপনি একটা ওয়েবসাইটকে পার্ট বাই পার্ট আলাদা আলাদা ছোট ছোট করে ভেঙে ফেলেন। আপনি 50টা কিওয়ার্ডে র্যাঙ্ক করেন, আপনি 50টা যদি ভাঙেন, যে আপনি আপনার ওয়েবসাইটে মানে শু আলাদা করবেন, আপনি আপনি হচ্ছে প্যান্ট আলাদা করবেন, আপনি টি শার্ট আলাদা করবেন, আলাদা আলাদা ক্যাটাগরিতে আপনি র্যাঙ্ক করেন। ডিরেক্ট জেন্টস ক্লথে কিংবা জেন্টস ফ্যাশনে আপনার র্যাঙ্ক করার প্রয়োজন নেই, আপনি আলাদা আলাদা করে র্যাঙ্ক করেন, কোনো সমস্যা নেই। একটা ওয়েবসাইটের মধ্যে 4-5টা ক্যাটাগরি রাখলে কোনো প্রবলেম হবে না। আপনি বুঝতে পারছেন কি? আর কারো কোনো সমস্যা, কোনো কোশ্চেন? জি, ধন্যবাদ। অন্য কারো কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হচ্ছে আমাদের আর কারো কোনো কোশ্চেন নাই, আমরা মোটামুটি বুঝতে পারছি। তারপর আমি স্লাইড দিয়ে দেবো, যদি কারো বুঝতে কোথাও সমস্যা হয় আপনারা আমাকে জানাবেন, আমরা নেক্সট ক্লাসে সেটা রিক্যাপ করে আমরা প্র্যাকটিক্যালি ঢুকবো। তো আমাদের নেক্সট ক্লাসে ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের প্র্যাকটিক্যালি ওয়েবসাইট নিয়ে কাজ হবে। সো আমরা সবাই আমাদের মানে যদি ওয়েবসাইট থাকে তাহলে প্রিপারেশন নিয়ে ওয়েবসাইটটা রেডি করে প্র্যাকটিক্যালি কাজ করা। আর যাদের মানে ওয়েবসাইট অলরেডি আছে তাদের তো আছে, যাদের নাই তারা চেষ্টা করি যদি কোনোভাবে আমরা ওয়েবসাইট নেই তাহলে নেওয়ার প্রয়োজন থাকে তাহলে এখনই নিয়ে নিই। আর যদি একেবারেই সম্ভব না হয় তাহলে আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে নিই। ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার অনেকগুলা সিস্টেম আছে। যদি আপনারা চান ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার উপরে কোনো ক্লাস লাগবে তাহলে আমি ক্লাস নিতে পারি, আর যদি ক্লাস নেওয়ার প্রয়োজন না হয় তাহলে আমি আর ক্লাস নিব না। আপনারা নর্মালি ওয়েবসাইট নিয়ে আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার মনে থাকবে না, আপনার কাজটা ভালো হবে না, যার কারণে ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করা প্রয়োজন। তাহলে আজকের কথা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি আমরা ওয়েবসাইটের মধ্যে ঢুকে কিভাবে অন পেজের কাজ এবং কন্টেন্ট অপটিমাইজেশনের কাজ করব এটা প্র্যাকটিক্যালি দেখব ইনশাআল্লাহ।
নেক্সট ক্লাসে আমরা তাহলে কন্টেন্ট অপটিমাইজেশন প্লাস আমরা এসইও অন পেজের প্র্যাকটিক্যাল ক্লাস করতেছি। এই পর্যন্ত আজকের ক্লাস থাকলো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই গ্রুপে মেসেজ করবেন, যেভাবে পারি সেভাবে আমরা সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আমি তো আছি, পাশাপাশি যে জানেন যে পারেন সেই সমাধান দেওয়ার চেষ্টা করবো। তাহলে আপাতত আজকে আর কারো কোনো কোশ্চেন নাই, ক্লাস আমরা এখানে শেষ করতেছি। কি বলেন সবাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নেক্সট ক্লাসে বৃহস্পতিবার আমরা আবার উপস্থিত হচ্ছি। আর এর মাঝে আমরা আরো একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ওয়ার্ডপ্রেসের উপরে, সেটা জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন।